আচ্ছা, আপনারা আপনাদের স্পিকারগুলো সবাই একটু অফ করেন। স্পিকারগুলো সবাই একটু অফ করেন। আচ্ছা, আমাদের অনেকেরই এখনো সমস্যা আছে ডাউনলোড কিভাবে করব, ইলাস্ট্রেটর এটাই বুঝতে পারি নাই। তো ইলাস্ট্রেটর ডাউনলোড করার জন্য যদি ডাউনলোড না করে থাকেন এখনো, যে সমস্যা হচ্ছে ডাউনলোড খুঁজে পাচ্ছেন না, iGetIntoPC লিখে ডট করেন, এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। এখান থেকে পেইড সফটওয়্যার আপনারা যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তো এই ওয়েবসাইটে গেলে আপনাদের সামনে এরকম একটা সার্চের অপশন আসবে, এখান থেকে আপনি অ্যাডোবি ফটোশপ যে ভার্সনটা চাচ্ছেন সেই ভার্সনটা লেখেন, আপনার সামনে সেই সফটওয়্যারের লিঙ্কের ভার্সনটা চলে আসবে। ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ 2021 ম্যাক, এটা হচ্ছে পিসির জন্য, তাই তো? তো এটাতে ক্লিক করেন, ক্লিক করে নিচের দিকে যান, এই যে ডাউনলোড নাও লেখা এখানে ক্লিক করেন, 10 সেকেন্ড ওয়েট করেন। তারপরে ডাউনলোড নাওতে ক্লিক করেন। এইখানে যে ভার্সনটা, এটা শুধুমাত্র একটু ওয়েট করলে এখান থেকে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং এটা ডাউনলোড হতে কিন্তু অনেক সময় লাগে, 3-4 ঘন্টা সময় লাগবে ডাউনলোড হতে। এখান থেকে আপনাদের গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিলাম, আমার ডাউনলোড করা গুগল ড্রাইভের লিঙ্ক, গুগল ড্রাইভ থেকে তো আরো সহজেই ডাউনলোড করতে পারতেন। এত মানে বুঝি না এত সমস্যা কোথায়, যে আপনারা একটু ওপেন করে থাকতে হবে, আপনারা অন করে না থাকলে ওই ডাউনলোডটা হবে না ঠিক মতো। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওদের অন্য ওদের আনজিপ করতে প্রবলেম হয়। আচ্ছা, আনজিপ করতে প্রবলেম, আনজিপ কিভাবে করে আমরা একটু দেখি। ঠিক আছে, আনজিপ বাকিদের আনজিপ করতে প্রবলেম আছে। আচ্ছা, আনজিপ করতে যে সমস্যাটা ফেস, আনজিপটা কিভাবে করতে হয়, আপনাদের যদি আনজিপ করার সফটওয়্যার উইন্ডার না ডাউনলোড করা থাকে, গুগলে সার্চ দিবেন উইন্ডার। ঠিক আছে, উইন্ডোজ 10 এর জন্য যা, উইন্ডোজ 7 এর জন্য যেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড উইন্ডার, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার সফটওয়্যারটা যেখানে আছে, এই যে জিপ ফাইল ডাউনলোড করলে এরকম দেখতে হবে। উইন্ডো দেখেন অ্যাডোবি ফটোশপ 2021, এখানে যে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। ঠিক আছে, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ফোল্ডার ওপেন হবে, ফোল্ডার দিয়ে দেবে, অ্যাডোবি ফটোশপের এরকম একটা ফোল্ডার দিয়ে দেবে। এখানে ক্লিক করবেন, তারপরে আর একটা ক্লিক করবেন, এই যে সেটআপ, এই সেটআপে ক্লিক করলে তারপর ওইখান থেকে অপশন পাবেন যে কিভাবে ইনস্টল করতে হয়, মানে একটা দুইটা ক্লিক করলেই তারপর দেখবেন যে উপরে ইনস্টল হচ্ছে। তো নেট কানেকশন অফ করে রাখতে পারেন, উইন্ডোজ ডিফেন্ডার এখান থেকে সার্চ দেন, সার্চ দিয়ে রিয়েল টাইমটা অফ করে রাখতে পারেন, বা নেট কানেকশনটা বন্ধ করে রাখতে পারেন, অথবা না করলেও কোনো সমস্যা হবে না। আমি নিজে ডাউনলোড করে দেখেছি, আমার সমস্যায় পড়তে হয় নাই নেট অন করে রেখে ডাউনলোড করে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, কিভাবে ডাউনলোড করবেন বা কোথায় পাবেন সফটওয়্যার, বা আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক থেকেও আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। এগুলো তো একদম সিম্পল বিষয়, তারপরে প্রথম পর্যায়ে সমস্যা হতেই পারে। সমস্যা যারা পড়তেছে, তারা অলরেডি করেছেন, তারা একটু হেল্প করবেন, যারা পারতেছে না, ঠিক আছে, যারা সমস্যায় পড়তেছে তাদেরকে হেল্প করবেন। ঠিক আছে, তো এখন আসি, আমরা যখন ইনস্টল করব তখন আমার সামনে এইরকম একটা আইকন শো হবে, টিএস লেখা, এটার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। ওইখানেও পাবেন, কিন্তু আপডেট ভার্সনের 32 বিট মনে হয় নাই, বুঝছেন? লোয়ার ভার্সন চালাতে হবে যদি 32 বিটে চালাতে চান, আর না হয় কম্পিউটারের কনফিগার বাড়াতে হবে, ঠিক করতে হবে। আচ্ছা ভাই।
আর ভার্সন যে ভার্সন দরকার আপনি ওই সার্চের অপশনে যে লিখবেন 18-17 এরকম অ্যাডোবি ফটোশপ 18-17 যেটা লিখবেন সেটা আসবেনি। আচ্ছা, তো আমাদের সামনে এরকম একটা আইকন শো হবে অ্যাডোবি ফটোশপের। আইকনে যদি ডবল ক্লিক করেন আপনাদের সামনে, এটাকে আমি অফ করে দিই, একদম কেটে দিই। আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। ভাইয়া আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি। ভাই ক্লাস থেকে রেকর্ডিং হবে না? রেকর্ডিং হবে, তারপরেও আপনারা এক্সট্রা 2-1 জন রেকর্ডিং অন করে রাখেন, ঠিক আছে? কোন রেকর্ডিং থেকে করব? আপনারা, আমি যেটা ইউজ করি সেটা ইউজ করতে পারেন। ক্লাসের ভিডিওগুলো পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো না? জি, ক্লাসের ভিডিও হ্যাঁ পাবেন। যদি কোনো অঘটন না ঘটে তাহলে ক্লাসের ভিডিওগুলো প্রতিদিন আপলোড হবে, প্রতিদিন রেকর্ডিং হয়। আর আপনারা সেটাই বলতেছি, 2-1 জন যদি পারেন এক্সট্রা আপলোড ব্যবস্থা মানে রাখতে পারেন, মানে যদি কোনো সমস্যায় পড়তে হয় পরে, তাহলে আপনারা ওটা করবেন, আপলোড করে দিবেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ডারটা ডাউনলোড করে নেবেন। জি ভাই, একটা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করার জন্য আমাদেরকে দেন একটা লিংক। দেখেন চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। এটা কোড কিভাবে ইউজ করতে হবে সেটা দেখে নিয়েন পরে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আলোচনায় আসি এখন। আমরা ফটোশপ যদি ইনস্টল করি তখন আমাদের সামনে এরকম, যখন ইনস্টল কমপ্লিট হবে আমাদের সামনে এরকম একটা আইকন ডেস্কটপের উপরে দেখতে পারবো। তো এই আইকনে যদি আমরা ডবল ক্লিক করি তখন এই ফটোশপ ওপেন হওয়া শুরু করবে এবং এইরকম একটা ইন্টারফেস 21-এ এরকম একটা প্রত্যেকটা ভার্সনে আলাদা আলাদা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এবং এখানে দেখতেছি ইনস্টল লোডিং হচ্ছে, তো আমরা একটু সময় লাগবে, একটু ওয়েট করব, লোডিং হবে। দেন আমরা এখানে কি দেখা যায়, কি নিয়ে আলোচনা করা যায় দেখি। তা আমাদের অ্যাডোবি ফটোশপটা ইনস্টল হলো এবং এটার ইন্টারফেস দেখতে অনেকটা এরকম। এখন আপনাদের সামনে এরকম এই বিষয়গুলো কোনো কিছু আসবে না, ঠিক আছে? আমি অনেক আগে ইউজ করেছিলাম হচ্ছে, যখন এই সেভ করতে হয়, ফাইল সেভ করতে হয়, তা আমি হচ্ছে অ্যাডোবি ক্লাউড হচ্ছে সেভ করেছিলাম, যার কারণে এখানে এগুলো দেখা যাচ্ছে। তো আপনাদের সামনে এই অপশনগুলো এখন কিছুই দেখা যাবে না। যখন আপনারা নতুন করে ফাইল ওপেন করবেন তখন সেই ফাইলগুলো বা কোনো কিছু সেভ করলে সেই বিষয়গুলো আপনারা এইখানে দেখতে পারবেন, ঠিক আছে? ভাইয়া আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। স্ক্রিন যদি না দেখতে পারেন, দেখেন দুইটা স্ক্রিন আছে আমার। একটা হচ্ছে এয়ার লার্নিং, আমাকে দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্টেশনে ক্লিক করেন, আমার স্ক্রিনটা দেখতে পারবেন। তখন এয়ার লার্নিং প্রেজেন্টেশন যেটা লেখা সেটাতে ক্লিক করবেন, ঠিক আছে? যদি মোবাইল থেকে দেখেন, যে দেখতে পারতেছেন না, আমি শিওর মোবাইল থেকে দেখতেছেন, এই জন্য দেখতে পারতেছেন না। তো আমরা এখানে এরকম একটা পেজ দেখতে পারবো, এইখানে কোনো কিছুই থাকবে না, জাস্ট এরকম ওয়েলকাম টু ফটোশপ এতটুকু লেখা থাকবে, আপনাদের এখানে কোনো কিছু থাকবে না। তো এখানে ভয়ের কোনো কারণ নাই, কারণ আপনারা কখনো ইউজই করেন না, তা থাকবে কি? আচ্ছা, স্পিকার গুলো একটু অফ করেন তো সবার। তো এখন আমরা কি করব? আমরা এখান থেকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি উপরের দিকে, মেনু বার, এবং এখানে পিএস এর একটা আইকন বড় করে দেওয়া আছে। তো একটা তো আমরা এখান থেকে ফাইল নিতে পারি, অথবা এই পিএস এ ক্লিক করলে আমরা অ্যাডোবি ফটোশপের মূল পেজে আসতে পারবো। যদি এরকম এখান থেকে আবার হোমে ক্লিক করলে আমরা এই পেজে চলে আসতেছি।
তো আমাদের মূল পেজ কিন্তু এইটা, এটা হচ্ছে আমাদের হোম পেজ, হোম স্ক্রিন। তো আমরা এখন মূল পেজে যাব, যাওয়ার আগে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে যে পেজের উপরে আমরা কাজ করব, ঠিক আছে? তো পেজ ক্রিয়েট আমরা কিভাবে করতে পারি? আমরা এখান থেকে যে উপরে ফাইল, এডিট, ইমেজ, এগুলো অনেকগুলো অপশন সবাই দেখতে পাচ্ছি, এই ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমরা যদি নিউতে ক্লিক করি, আমাদের সামনে একটা নিউ ডকুমেন্ট নামে একটা অপশন শো করবে, ঠিক আছে? নিউ ডকুমেন্ট নামে একটা অপশন শো করবে। আমরা এই ডকুমেন্টটাই হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে? এই ডকুমেন্টটাই কি আমাদের পেজ। এখন এই নিউ ডকুমেন্টটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? একটা হচ্ছে ফাইল থেকে নিউ ক্লিক করে, অথবা আমরা যদি কন্ট্রোল এন ক্লিক করি তাহলে আমাদের সামনে এই ডকুমেন্টটা আসবে। কন্ট্রোল এন, মনে থাকবে তো? খাতা কলম নিয়ে ক্লাস করতে বসছেন তো সবাই? জি ভাইয়া। তো শর্টকাট নিউ ডকুমেন্ট নেওয়ার শর্টকাট কি? নিউ ডকুমেন্ট নেওয়ার শর্টকাট কি বলেন সবাই? নিউ ডকুমেন্ট নেওয়ার কন্ট্রোল প্লাস এন বা কন্ট্রোল এন, যেটা যেভাবেই বলেন। তাই বলে কন্ট্রোল প্লাস এন বলতে কন্ট্রোলের পর প্লাস চাপ দেওয়ার দরকার নাই কিন্তু, ঠিক আছে? এটাকে কন্ট্রোল প্লাস এনই বলে, আমরা শর্টকাটে কন্ট্রোল এন জানবো, ঠিক আছে? তো কন্ট্রোল এন ক্লিক করলে, কন্ট্রোলের সাথে এন ক্লিক করলে আমাদের এই নিউ ডকুমেন্টটা আসবে, অথবা যদি শর্টকাট মনে না থাকে তাহলে ফাইল থেকে নিউতে ক্লিক করলে নিউ ডকুমেন্ট আসবে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে এই যে নিউ ডকুমেন্টে আমরা অনেক কিছু বিষয় দেখতে পাচ্ছি, তাই না? এখানে ক্লিক করার পর অনেক কিছু সামনে আসতেছে, এখান থেকে সেভ, ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, এই পাশে আরো বেশ কিছু অপশন দেখাচ্ছে। এই বিষয়গুলো কি সেটা আমাদের বুঝতে হবে আগে। রিসেন্ট নামে যে অপশনটা থাকে সেটা হচ্ছে দেখবেন আপনাদের অলমোস্ট কিচ্ছু নাই, মানে মেবি মনে হয় ফাঁকা পড়ে আছে, তাই না? জি ফাঁকা। কেন ফাঁকা পড়ে আছে? কারণ এর আগে আপনারা কখনো এখানে পেজ ওপেন করেন নাই। এখানে লাস্ট যে পেজগুলো অ্যাটলিস্ট 20 মনে হয় পেজ এখানে দেখা যায়, লাস্ট যে 20টা পেজ আপনি ওপেন করেছেন সেই 20টা পেজ এখানে শো করবে। যদি কখনো এই পেজ শো না করে তাহলে ভয়ের কোনো কারণ নাই, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট না। পেজ না হলে আমাদের চলবে, কারণ আমরা পেজ নিতে পারবো। তো রিসেন্টে সাধারণত 20টা পেজ শো করে, যে লাস্ট যে 20টা পেজের সাইজ আমরা ওপেন করেছিলাম, ঠিক আছে? কি ভাই? ডাউনলোড করেছেন, ওপেন হচ্ছে না বলতে? ওইটাকে আগে এক্সট্রাক্ট করতে হবে, দেন ওইটাকে ইনস্টল করতে হবে। আমরা ক্লাসের আগে শোনেন, ক্লাসের বিষয়টা দেখেন। ক্লাসে প্রথমে দেখাইছি যে কিভাবে, আপনি ক্লাসে ছিলেন না ফার্স্টের থেকে? কি বলবো আমি ভাই, ক্লাসের সময়টাকে ক্লাসটা করাই, তারপরে দেখতেছি আপনার সমস্যাগুলো দেখতেছি। আচ্ছা ভাই, ওএনজিপের লিংক দেওয়া হয়েছে, ওইখানে ঢুকে ওএনজিপটা ডাউনলোড করে নেন, ওটা ইনস্টল করে নেন, তারপরে এক্সট্রাক্ট করে নেবেন। আচ্ছা, আপনাদের স্পিকার গুলো একটু অফ করেন। তো আমরা কথা বলতেছিলাম নিউ ডকুমেন্ট নিয়ে। নিউ ডকুমেন্টের রিসেন্ট যে অপশনটা, অলমোস্ট আপনাদের কিছুই থাকবে না, একদম ফাঁকাই থাকবে, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নাই। এই সেভের অপশনটাও অলমোস্ট দেখবেন যে ফাঁকাই পড়ে আছে, কারণ আপনি কোনো কিছু সেভ করেন নাই। এরপরে আমাদের অপশন আসতেছে ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল এবং ফিল্ম। প্রত্যেকটাতে ক্লিক করলে আমরা আলাদা আলাদা বিভিন্ন সাইজের পেজ, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সাইজের পেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আলাদা আলাদা সাইজ দেখতে পাচ্ছি। এখন প্রিন্ট এই পেজ সাইজটা কি? পেজ সাইজটা হচ্ছে, যদি আমরা পেজ সাইজ বলতে A4 এর কথা বলি বা A3, B4, এই পেজগুলোর নাম তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? যে বিভিন্ন প্রিন্টের ক্ষেত্রে যে কাজগুলো করা হয়। এখন আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্টে ক্লিক করলে দেখবেন যে এই দেখেন সেই লেটার সাইজ লিগ্যাল A4, A5, A3,
B4 B3 B5 C4 C5, ঠিক আছে? এই সেম পেজগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া আছে, যেগুলো আমরা ওই অনেক আগে থেকে প্রিন্টের সাথে যে পরিচয়টা আছে সেই সেম পেজ সাইজটা এখানে দেওয়া আছে। আমরা যদি যে কোনো একটাতে ক্লিক করি, A4 এ ক্লিক করে যদি ক্রিয়েটে ক্লিক করি, আমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? সেম এটাই হচ্ছে আমাদের ওই A4 সাইজটা। তো বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের সময় এরকম করতেছেন? হ্যাঁ আপনি হ্যাঁ রেকর্ড করতেছি। এভাবে পেজ সাইজ কিন্তু তৈরি হয়ে যাবে। তেমনই প্রিন্টের জন্য আলাদা পেজ সাইজ আছে, আর্ট এবং ইলাস্ট্রেশনের জন্য আলাদা পেজ সাইজ আছে। যদি আমাদের কোনো কিছু আর্ট করতে হয়, যদি কোনো প্রিন্ট করতে হয়, প্রিন্ট থেকে আমরা পেজ নেব, আর্ট করতে হলে আর্ট এবং ইলাস্ট্রেশন থেকে পেজ নিব, ওয়েবে যদি আপলোড করতে হয় আমরা ওয়েব থেকে পেজ নেব। এখন প্রিন্ট বলতে কোন বিষয়গুলো বোঝানো হচ্ছে? যেগুলো প্রিন্ট করা হয়, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, র‍্যাক কার্ড, সিবি, লেটার হেড, তাই না? এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলোকে বলা প্রিন্ট ডিজাইনের ভিতরে আর কি অন্তর্ভুক্ত। যে বিষয়গুলো সেইগুলোর কাজ যখন করতে হবে আমাদের এইখান থেকেই পেজটা নিতে হবে। এখন এইখানে যে সব পেজ সাইজ থাকবে এমন না, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল ভাবে পেজ সাইজ, পেজটা কোন ফরম্যাটে নিতে চাচ্ছি, পিক্সেল আকারে নিতে চাচ্ছি, না ইঞ্চিতে নিতে চাচ্ছি, না সেন্টিমিটারে নিতে চাচ্ছি, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তো যদি আমাদের একটা প্রিন্ট ডিজাইনের জন্য আমরা একটা পেজ নিব, এখন আমাদের ক্লায়েন্ট বলছে আমাদের পেজ সাইজটা হচ্ছে 17x11, ঠিক আছে? 17x11 ক্লায়েন্ট বলে দিছে। তো 17x11 এটা হচ্ছে একটা বুক কভারের ডিজাইনের সাইজ। তো এই পেজ সাইজটা যদি আমাদের এইখানে কি আছে নাকি কোথাও আছে? নাই কিন্তু। তার মানে কি আমরা নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। আমরা প্রিন্টে ক্লিক করে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে এখানে অপশন পাবো আমাদের এরকম সাইজটা নেওয়ার। এবং যখনই কোনো ডিজাইন প্রিন্ট করা হবে, স্ক্রিনটা সবার স্পিকারগুলো অফ রাখেন, কথা বলবেন এবং অফ করে দিবেন, ঠিক আছে? কথা বলে অফ করে দিবেন। তো ওয়াইড এবং হাইটটা কিন্তু আমরা নিজেদের মতো করে লিখে নিতে পারবো, ঠিক আছে? লিখে এখানে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এখানে আরো বেশ কিছু অপশন আমাদের সামনে আছে। প্রথমে দেখতেছি আনটাইটেল 2 লেখা এবং এর পাশে ডাউনলোডের একটা অপশন আছে। আমরা এই ডাউনলোডে যদি ক্লিক করি, এই যে আইকন, এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে আমরা বুক কভার আমরা সেভ করে রাখবো এই পেজটা, বুক কভার, বুক CUVER, বুক কভার। এখন যদি সেভ পিকচারে ক্লিক করি তাহলে এই যে সেভের অংশটা একদম ফাঁকা ছিল, এখন এই বুক কভারটাই সেভের জায়গায় চলে আসছে, তাই না? কারণ আমরা একটা সেভ করলাম। তাহলে আমরা এতটুকু কি বুঝতে পারছি, কোনো নির্দিষ্ট ডকুমেন্ট আমাদের নিজের সাইজ অনুযায়ী নিয়ে আমরা সেভ করে রাখতে পারি, যেটা এইভাবে এখানে অটো যে সেভগুলো করা আছে, ইলাস্ট্রেটরে যে সেভগুলো করা আছে, এরকম আমরা ফাইল নিজেরাও তৈরি করতে পারি, তাই না? জি জি জি, ঠিক আছে। এবার এর বেশ কিছু অপশন আছে এর নিচের দিকে, ওরিয়েন্টেশন। এখন এর পাশে যেটা আছে ফরম্যাট, এটা তো আমরা বুঝলাম যে যদি ইঞ্চিতে নিতে হয় বা পিক্সেলে নিতে হয়, মিলিমিটার নিতে হয়, সেটা আমরা এখান থেকে নিতে পারি। এখন আমাদের এর নিচে অপশন আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা আসলে কি? ওরিয়েন্টেশনটা হচ্ছে পেজের পোর্ট্রেট মোড এবং ল্যান্ডস্কেপ মোড। পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এই বিষয়টা আমরা তো সবাই বুঝি। পোর্ট্রেট হচ্ছে লম্বা ভাবে আর ল্যান্ডস্কেপ হচ্ছে চওড়া ভাবে যে পেজগুলো, সেই পেজগুলোকে বলা হয়। আমরা যদি এই পেজটাকেই ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট আমরা যেটা নিলাম, এই পেজটাকে আমরা এখন ক্লিক করি, এটা দেখেন সেকেন্ডটাতে আছে, তার মানে এটা ল্যান্ডস্কেপ মোডে আছে। আমরা যদি এটাকে ক্রিয়েটে এখন ক্লিক করি, আমাদের সামনে পেজটা এরকম চওড়া ভাবে দেখতে পাচ্ছি। কিন্তু এই সেম বিষয়টা যদি আমরা ফাইল থেকে নিতে যাই এবং এটার ওরিয়েন্টেশন চেঞ্জ করি এবং এটাকে পোর্ট্রেট মোডে করি, এবার যদি ক্রিয়েট করি তাহলে কি হবে? পেজটাকে আমরা এখন লম্বা ভাবে দেখতে পাচ্ছি, তাই না? দুইটার সাইজ কিন্তু সেম, শুধুমাত্র ওরিয়েন্টেশনের চেঞ্জের কারণে দুইটা আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি, তাই না? মনে হচ্ছে দুইটা আলাদা সাইজ, কিন্তু সাইজ তো একই, আমরা সেটা জানি, তাই না? জি। এই জন্য সবসময় চোখকে বিশ্বাস করতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে চোখকে বিশ্বাস করতে হয় না, সেটা আশা করি এখান থেকে বুঝতে পারতেছি আমরা, তাই না? জি জি, যে দুইটা সেম সাইজ, কিন্তু আমরা মনে হচ্ছে যে না এটা বড় এটা ছোট, কিন্তু আসলে কিন্তু না, দুইটা সেম সাইজ। তো আমরা এখন এরপরে ওরিয়েন্টেশনের পরে আমাদের নিচে আসতেছে রেজুলেশন, তাই না? এই ডকুমেন্টের একটা অপশন আছে রেজুলেশন। এই রেজুলেশনটা কি? রেজুলেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে নির্দিষ্ট একটা রেজুলেশন আছে। সেই রেজুলেশন বা কোনো পিকচার কতটুকু ক্লিয়ার দেখা যাবে
যেমন ইউটিউব ভিডিওর কথা বলি আমরা, ইউটিউব ভিডিওর অনেক অপশন থাকে না, যে রেজুলেশন 200 পিক্সেল বা 300 এরকম 1020 এরকম রেজুলেশন অপশন থাকে না, জি জি জি। তেমন ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু রেজুলেশন থাকে, বা পিকচারের ক্ষেত্রেও বেশ কিছু রেজুলেশন আছে। সেটা হচ্ছে যদি আপনি কোনো ডিজাইন আপলোড করেন ওয়েবের জন্য কোনগুলো আপলোড করা হয়, ওয়েব ব্যানার, ফেসবুক কভার পেজ, তারপরে ওয়েব পোস্টার যেগুলো আছে, তারপরে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, এই জাতীয় যে কাজগুলো, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যেগুলো কাজ করা হয়, অথবা আপনি যখন কোনো কাজ হচ্ছে স্টক মার্কেটে আপলোড করবেন, তখন কিন্তু আপনাকে ওয়েব, এই যে প্রিন্ট থেকে আমরা যে কাজগুলো নিচ্ছিলাম ফাইল, সেই জিনিসটাই কিন্তু ওয়েবের থেকে নিতে হবে। আমরা ওয়েবে যখন ক্লিক করতেছি এবং প্রিন্টে যখন ক্লিক করতেছি, রেজুলেশনের পার্থক্য কিন্তু বুঝতে পারতেছি। প্রিন্টে ক্লিক করতেছি, এখানে রেজুলেশনটা 300 আছে, আমরা যখনই ওয়েবে ক্লিক করতেছি তখন রেজুলেশনটা দেখতেছি 72। কেন ওয়েবের ক্ষেত্রে রেজুলেশনটা কম হয় আমরা কি জানি? না না না, এই বিষয়টা একটু আচ্ছা, ওয়েবের ক্ষেত্রে কেন আমরা রেজুলেশনটা কম নিচ্ছি এবং প্রিন্টের ক্ষেত্রে কেন বেশি নিচ্ছি, তাই না? জি জি। কারণ ওয়েবের ক্ষেত্রে আমাদের যে ডিজাইনটা থাকে, এই ডিজাইনটা ফুল যে রেজুলেশন, সেই রেজুলেশনটার পরিমাণটা এত বেশি হয়, সেই এত বেশি পরিমাণ রেজুলেশনটা ওয়েব কখনোই গ্রহণ করতে পারে না। ওয়েবের ক্ষেত্রে নির্দিষ্ট, প্রত্যেকটা সাইটের ক্ষেত্রে নির্দিষ্টভাবে, এটা যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন, যারা ওয়েবসাইট তৈরি করেন, তারা এই বিষয়গুলো ভালো বুঝতে পারেন। প্রোগ্রামের ক্ষেত্রে এই জিনিসটা করা থাকে যে এর থেকে এত বেশি, এই ইমেজের সাইজ যদি এর থেকে এত বেশি হয়, সেই ইমেজটা আপলোড করা যাবে না। যেমন আপনি যদি ফেসবুক বা অন্যান্য মার্কেট, বিশেষ করে লিঙ্কডইনে যদি আপনি কোনো পিকচার আপলোড করেন এবং পিকচারের সাইজ যদি একটু খুব বেশি হয়, 2-4 জিবি বেশি হয়, সেই পিকচারটা কিন্তু 2-4 এমবি যদি বেশি হয়, সেই পিকচারটা কিন্তু আপলোড হয় না। কেন আপলোড হয় না? কারণ ওইখানে ওইটা কোডিং করা আছে যে 4 এমবির বেশি আমার পিকচার আপলোড হবে না। কারণ যদি সেটা আপলোড হয়, তাহলে ওয়েবসাইটটা ভার হতে পারে, ওয়েবসাইটের ভারী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ওয়েবসাইটগুলো অনেক লাইট হয়, তাই না? এবং ওয়েবসাইটের যেন স্মুথলি ইউজ করতে পারা যায়, এই জন্য কিন্তু আমাদের ওই রেজুলেশনটা কম থাকে, এবং ওই ওয়েবসাইট থেকে আমরা যতটুকু জুম করতে পারি ওই 72 এনাফ, তার বেশি হবে না। কিন্তু আমরা যখন কোনো কিছু প্রিন্টটা করি একদম নির্দিষ্ট সাইজ কিন্তু আমাদের দেখা যায়। আমার পেজ যদি 20 ইঞ্চি হয়, ওই প্রিন্টটা কিন্তু 20 ইঞ্চি হবে। এখন রেজুলেশন যদি আমরা 72 দিই, 20 ইঞ্চি পেজে কি 72 রেজুলেশন দিলে ওই কাজটা কি ভালো লাগবে? আমার ওই 20 ইঞ্চির জন্য সর্বোচ্চ যে রেজুলেশন মান, সেইটাই কিন্তু আমাকে দিতে হবে। তো ডিজাইনের ক্ষেত্রে সর্বোচ্চ মানটা আমরা কত বললাম? 300, আর সর্বনিম্ন কত? 72। তো আমরা যখন কোনো ডিজাইন করব ওয়েবের ক্ষেত্রে, যেহেতু ওয়েবের নির্দিষ্ট একটা মান আছে যে এর বাইরে নিতে পারে না, তো যত ওয়েবের ক্ষেত্রে যত আমাদের কম হবে তত ভালো। বিশেষ করে ওয়েব ব্যানারের ক্ষেত্রে তো ওই আপনার হচ্ছে 20 কিলোবাইট 30 কিলোবাইট হলেই ভালো হয়, এরকম একটা বিষয়, বুঝছেন? এখন আপনি যদি 300 রেজুলেশন দেন, ওই 20 কিলোবাইট কি ফাইলের ওজন হবে? বলেন। এখন কেন আমি বলতেছি ওয়েব ব্যানারে বেশি দরকার হয় না, বা ওয়েবসাইটে যে বিষয়গুলো, আমরা যদি প্রথম আলোতে ঢুকি, প্রথম আলো ওয়েব ব্যানার কোনগুলোকে বললে সেটা আগে আমাদের বুঝতে হবে, না তো আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি বিষয়টা। ভাই আমার প্রত্যেক বের ঢুকতে গেলেই রোবা, আমার ওরা মানে ধরেই নিয়েছে যে আমি কম্পিউটার। না, এর পিছনে কারণ আছে, আমার পিসি কোনোদিন অফ হয় না, বুঝছেন? কারেন্ট না গেলে, কারেন্ট যখন যায় শুধুমাত্র অফ হয়, তাছাড়া অফ হয় না। এখন এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ওয়েব ব্যানার। এই অ্যাডভার্টাইজমেন্ট কি আমার এর থেকে বড় আমি দেখতে পারবো বা প্রয়োজন আছে? প্রয়োজন নেই, আমার এতটুকুর জন্য এটাই এনাফ। এখন এই ওয়েব ব্যানারটা যদি বড় হয়, সাইজটা বড় হয়, এইগুলো কি আপনার চেঞ্জ হতেও সময় লাগবে না? বলেন, ভারী হয়ে যাবে না বিষয়গুলো? এইগুলোকে বলা হয় ওয়েব ব্যানার। আর এই ধরনের ছোট ছোট কাজ বা ফেসবুকের যে পোস্ট, এই পোস্টগুলো কি বড় কোনো দরকার আছে? কোনো দরকার নাই। বা জুম করে কি আপনি দেখতে পারেন? ফেসবুক থেকে কোনো পিকচার কোনো সময় জুম করে দেখা যায়? দেখছেন? জুম করে দেখা যায় না।
কেন ওর বেশি দেখা যাবে না, ওই দিই নাই, কারণ জুম করে দেখলে তো রেজুলেশনটা এমনি দেখবেন যে খারাপ। অথবা আপনি যখন ওয়েবসাইটে কোনো পিকচার আপলোড করবেন, ফেসবুক বলেন বা লিঙ্কডইনে বলেন বা ইনস্টাগ্রাম, ওরা কিন্তু নির্দিষ্ট একটা সাইজ কিন্তু আগে রিসাইজ করে তারপরে আপনার সামনে শো করে। যদি বেশি থাকে সেই জিনিসটা রিসাইজ করে আপনার সামনে শো করে, আর যদি এক্সট্রা বেশি থাকে তাহলে আপলোডই করতে পারে না। তো এই জিনিসটা আমাদের এই জন্য মনে রাখতে হবে, যদি কোনো ডিজাইন যদি করি আমাদের ওয়েবের জন্য, তাহলে আমরা কি করব, ওয়েবের জন্য যদি কোনো ডিজাইন করতে হয় সেই ক্ষেত্রে আমাদের যে সুযোগটা আছে সেটা হচ্ছে আমরা রেজুলেশনটা কমায় রাখবো, রেজুলেশন 72 ওয়েবের জন্য। আর যখন আমরা কাজ করব কোনো পিকচার, রাস্টার বেস কোনো পিকচার, অর্থাৎ আমাদের ক্লিক করা কোনো পিকচার বা কোনো প্রিন্ট হবে এই ধরনের ডিজাইনের উপরে, তখন আমাদের কি করব, আমাদের রেজুলেশনটা কত হবে, সর্বোচ্চ 300, তাই না? এখন আসি কালার মোডে। আসলে কালার মোডটা সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে RGB কালার, একটা হচ্ছে CMYK কালার। এখন RGB কালার এবং CMYK কালার কি, এই বিষয় নিয়ে আমি এখন যাব না। RGB এবং CMYK কালার যখন কালার নিয়ে আলোচনা করা হবে তখন আলোচনা করা হবে বিশদ আকারে। তো RGB এবং CMYK আমরা এতটুকুই জানবো যে RGB কালারটা হচ্ছে লাইট কালার এবং ভারী কালার, এবং CMYK কালারটা হচ্ছে কালারের পাতলা কালার। ঠিক আছে, একটা কালারে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। CMYK কালারগুলো হয় পাতলা কালার এবং RGB কালারগুলো হয় ভারী কালার। এখন CMYK কালার কেন ইউজ করা হয় প্রিন্টের ক্ষেত্রে, প্রিন্টের অধিকাংশ প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে CMYK কালার ইউজ করা হয়। কেন এই CMYK কালার ইউজ করা হয়, কারণ যখন আপনি একটা পেজে কালার দিবেন তখন এই কালারের পরিমাণ যত কম হবে তত ভালো, এবং যদি বেশি কালার হয়, যদি বেশি হাইলাইট কালার হয়, তখন ডিজাইনের ক্ষেত্রে, প্রিন্টের ক্ষেত্রে দেখাচ্ছে কোনো জায়গায় বেশি আছে, কোনো জায়গায় কালার কম পড়তেছে, এরকম হয় আর কি। তো এই ধরনের সমস্যায় যেন না পড়তে হয়, এই জন্য কিন্তু কালার মোডটা CMYK দিয়ে কাজ করা হয়, যেন কোনো রকম প্রিন্টের ক্ষেত্রে কোনো জায়গায় কম কালার, কোনো জায়গায় বেশি কালার না মনে হয়। CMYK কালার দিয়ে যখন প্রিন্ট করা হয় তখন সব জায়গায় সেম হয় এবং কালারও কম খরচ হয়। যদি আপনি RGB কালার ইউজ করেন, কালার বেশি লাগবে, তুলনামূলক আপনার হচ্ছে কোয়ালিটিটা ভালো নাও আসতে পারে, পেজের উপর ডিপেন্ড করে অনেক কিছু। আবার অনেক ক্ষেত্রে কিন্তু RGB কালারটা প্রিন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন বুক কভার ডিজাইনের ক্ষেত্রে। বুক কভারের কারণ কি, বুক কভারের হচ্ছে আপনার যে কভার পেজ, সেই কভার পেজটা থাকে অনেক মোটা। যদি এক্সাম্পল হিসেবে আমার এই ছোট ডায়েরিটার কথাই বলি, এই ডায়েরির যে প্রিন্টটা করা হয়েছে এটাও একটা কভার বলা যায়, তাই না? এই কভারের পেজটা যে মোটা, এর ভিতরে যে খাতাগুলো কি ততটা মোটা না, কিন্তু এই কভারটা কিন্তু অনেক মোটা। এই মোটা এটার উপরে মনে করেন যে এটা RGB মোডে করা হয়েছে। কেন RGB মোডে করা হয়েছে, কারণ এটার কালারটা লাগবে একটু ডার্ক কালার লাগবে, কারণ এটা পেজটা মোটা। তো এইসব ক্ষেত্রে যখন কোনো মোটা কাগজ বা মোটা কোনো বিষয়ের উপরে প্রিন্ট করা হয়, সেই ক্ষেত্রে RGB মোডে করা যেতে পারে, কিন্তু অধিকাংশ প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রেই কি করা হয়, CMYK কালার মোডটা নিয়ে কাজ করা হয়। আর ওয়েবের ক্ষেত্রে কি করা হয়, RGB কালারটা ইউজ করা হয়। ঠিক আছে, কালারের বিষয়টা আমরা বুঝেছি, তাই তো? আর বিট নিয়ে এখন আমরা কথা বলবো না, বিট থেকে আমরা 8 বিটটাই রাখবো, দেখছে না, বিট নিয়ে আলোচনা করব না এখন। এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা লেখা আছে এটা হচ্ছে হোয়াইট। এখন আমরা যখন কোনো পেজ ওপেন করেছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না প্রত্যেকেই, কিন্তু আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে যদি আমাদের রেড ব্যাকগ্রাউন্ড আমার মন চাচ্ছে আমি রেড, আমার ব্যাকগ্রাউন্ড আমি রেড রাখবো, আমি রেড ক্লিক করে আমি যদি নতুন লেয়ার নিই সেটা এরকম রেড হবে। বা আমার যে কোনো কালার যদি চাই, আমি চাইলে আমি সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারবো। ঠিক আছে, কাস্টম যে কালার, আমার এই কালারটা মন ইচ্ছা করতেছে, আমরা এই কালার দিয়ে এখানে যা ক্লিক করে এই কালারটা নিলাম, ক্রিয়েট, ওকে, আমার পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো আমি সবসময় বলবো যে ডিফল্ট হিসেবে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই রাখবেন। ঠিক আছে, দেন মোটামুটি আমাদের নিউ ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট যে বিষয়টা, পেজ, একটা পেজ নিতে যে বিষয়গুলো জানার দরকার, এনাফ। আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে এরকম পেজ ওপেন হয়, তাই না? এতটুকু বিষয় তো আমরা বুঝতে পেরেছি। এবং পেজ ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা বিষয় দেখা যাচ্ছে। আমাদের অনেক সময় হয় কি, আপনারা পেজই নিতে পারেন না। কেন নিতে পারেন না? আপনারা হোমে যান, হোম থেকে PS এ ক্লিক করেন। আমরা যদি এগুলো ডিলিট করে দিই, আমরা এখানে PS এ ক্লিক করি, আমাদের সামনে এরকম আসে যে ভাই আমার পেজ পাই না, পেজ আসতেছে না।
পেজ আসবে কিভাবে? পেজ তো আপনাকে নিতে হবে আগে, তাই না? তো পেজটা আমরা নিতে পারি কন্ট্রোল এন ক্লিক করলে নিউ ডকুমেন্টটা আসে, অথবা এই উপর থেকে ফাইল থেকে নিউ, তাই না? আমরা এইভাবে পেজ নিতে পারি। সবাই ক্লিয়ার তো কিভাবে পেজ নিতে হয়? জি ক্লিয়ার। কোনটা ভাই আরেকবার দেখাবো? পেজ নিতে হলে কন্ট্রোল এন ক্লিক করতে হবে, কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ, ঠিক আছে? এখন এখান থেকে পেজ সাইজটা আপনার এই যে ওয়াইড হাইট কিভাবে সেটা তো বললাম, তাই না? সেটা কিভাবে পেজ ওয়াইড হাইট নেবেন? আপনি কি পরে আসছেন? আচ্ছা, তো এখান থেকে আপনি পেজ সাইজটা কি নেবেন, পেজের ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন সেটা দিতে পারবেন, দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে পেজ চলে আসবে, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা ভাই, কোন ডিজাইন যদি আরজিবি করা হয় তাহলে ওটা কি আবার সেম ওয়াইতে ট্রান্সফার করা যাবে কিনা? যদি ট্রান্সফার করেন কালারটা নষ্ট হয়ে যায় ভাই, ঠিক থাকে না, বুঝছেন কালারটা ডিজাইনের। তো কোনো ডিজাইন যদি করতে হয়, কোনো ডিজাইন করার আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার পেজ নেওয়া। সেই ডকুমেন্টটা ঠিকভাবে নেবেন, দেন কাজ স্টার্ট করবেন, ঠিক আছে? ফার্স্ট ডকুমেন্ট নেবেন, তারপরে কাজ স্টার্ট করবেন। তো আমাদের সামনে এরকম একটা পেজ আসলো এখন, তাই না? আমরা একটা পেজ নিলাম, আমাদের সফটওয়্যারটাও দেখতে পাচ্ছি, সফটওয়্যারের ইন্টারফেস। এখন সফটওয়্যারে আমরা ভিতরে আছি, অ্যাডোবি ফটোশপের ভিতরে। এখন সম্পূর্ণরূপে আমরা অ্যাডোবি ফটোশপের ভিতরে আছি, তাই তো? জি। সবাই কি এতটুকু অংশ বুঝতে পেরেছি কিভাবে করলাম, পেজ কিভাবে নিলাম? জি বুঝতে পারছি। এখন এই পেজ নিলাম, এই পেজে তো আমাদের কিছু কাম করতে হবে নাকি? জি জি। পেজটা নেওয়াই হচ্ছে আমাদের কোনো কিছু করার জন্য, কোনো কাজ করতে হলে আমাদের পেজ তো লাগবেই। তো আমরা একটা পেজ নিলাম, এখন এই পেজে আমরা কাজ করতে পারবো, কিভাবে কাজ করতে পারবো বা কি করব সেই বিষয়গুলো আলোচনা করব। এটা মনে করেন যে আমাদের একটা খাতা, তাই না? এটা আমাদের খাতা, সাদা পেজ। এখন আমাদের হাতে কলমের জায়গায় মনে করেন যে বিভিন্ন টুলস আছে, এই টুলস গুলো দিয়ে কলমের মতো আমরা ইউজ করতে হবে, তাই না? কলমের কাজ এই টুলস দিয়ে আমাদের করতে হবে। এগুলোকে মনে করবেন যে আপনার কলম, আর এটা হচ্ছে আপনার খাতা। তো এটাকে বলা হয় অ্যাডোবির এই যেটা, এটাকে বলা হয় আর্টবোর্ড, ঠিক আছে? আমরা এই আর্টবোর্ডের বাইরে কিন্তু কোনো কিছু করতে পারবো না। আমরা যদি কোনো কিছু ড্রয়িং করতে যাই বা কোনো ডিজাইন করতে যাই, আমাদের এই যে হোয়াইট যে দেখতে পাচ্ছি যে সাদা যে অংশটা, এই অংশটুকুই কিন্তু আমাদের কাজ করতে হবে, এর বাইরে আমরা কাজ করতে পারবো না। এখন প্রথম যে বিষয়টা আমাদের জানা দরকার, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পেজ, এই যে আমাদের পেজ সাইজ, এই পেজ সাইজটা জুম করে অনেক সময় কাজের ক্ষেত্রে জুম করতে হয়, জুম আউট করতে হয়। এখন এই জুম ইন জুম আউট আমি কিভাবে করতেছি? এই জুম ইন জুম আউট করতে হলে আপনাকে অল ক্লিক করতে হবে এবং মাউসের স্ক্রল বাটনটা উপর নিচে করতে হবে। যদি অল্টে ক্লিক করে মাউসের স্ক্রল বাটন উপর নিচে করেন তাহলে জুম ইন এবং জুম আউট হয়। বুঝতে পেরেছেন? জি। মাউসের স্ক্রল বাটন তো চেনেন সবাই, যে দুই সাইডে রাইট বাটন এবং লেফট বাটনের মাঝখানে যে একটা ঘোরানো যায় যেটা, সেটাকে বলা হয় স্ক্রল। তো এটা স্ক্রল করলে ছোট বড় হয়, তাই তো? জুম কমতেছে, জুম বাড়তেছে। এখন জুমটাকে যদি অনেক সময় জুম প্রিসেট করতে হয়, অর্থাৎ জুম অনেক বেশি হয়ে গেছে, আমাদের আগের জায়গায় ফিরে যেতে চাচ্ছি, আমরা যদি জাস্ট কন্ট্রোল 0 ক্লিক করি আমাদের অরিজিনাল পেজ সাইজে চলে আসবে, ঠিক আছে? পেজের যে সাইজটা, অরিজিনাল যে পেজ সাইজটা ফুল স্ক্রিন আমরা দেখতে পারবো। অথবা আমাদের সামনে এখান থেকে জুমের যে টুলস আছে, জুম টুল, সেই জুম টুল নিয়ে আমরা ফুল স্ক্রিন বা ফিট স্ক্রিন আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ফিট স্ক্রিন এবং ফুল স্ক্রিনের সাহায্যে আমরা আমাদের যে বিষয়গুলো সেগুলো দেখতেছি। এবং জুম প্লাস, এটা জুম দেখেন, জুম নিয়ে জুম প্লাসে করলাম, এখানে জাস্ট মাউসের লেফট সাইডে ক্লিক করতেছি, জুম বাড়তেছে। যদি এটাকে জুম কমাতে হয় অল্টের সাথে মাউসের লেফট সাইডে ক্লিক করেন, জুম আস্তে আস্তে কমবে, ঠিক আছে? আর যদি শুধু ক্লিক করা হয় তাহলে জুম বাড়ে, অল্টের সাথে ক্লিক করলে জুম কমে। বুঝতে পেরেছেন? জি।
তো কিভাবে, আরেকটা বার বলেন। আচ্ছা আমাদের যদি এই পেজটা দেখতেছি, এই পেজটা অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে, সাপোজ একটা কোনো কিছু আমাদের এখানে আছে, আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে, ইমেজ কিভাবে নিয়ে আসতেছি সেটা এখন জানার দরকার নেই, জাস্ট গুগল থেকে আমরা একটা ইমেজ ওপেন করি, ঠিক আছে। এটাকে কন্ট্রোল, এখান থেকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এই ইমেজটা এখন মনে করেন যে আমাদের ইমেজের কোনো কিছু কাজ করতে হবে, সাপোজ রিটাচিং এর কাজ করব, রিটাচিং এর কাজগুলো তো এরকম জুম করে করে সূক্ষ্মভাবে কাজ করতে হয়, তাই না। জি এখন আমাদের আমরা তো আর এখন মনে করেন যে এই দূর থেকে ওই মাথায় কোন জায়গায় ফোট আছে কি আছে সেগুলো কি বুঝতে পারবো, বলেন। না আমাদের আমাদের তো কাজের ক্ষেত্রে জুম করাই লাগবে, তাই না। আমরা তখন জুম কিভাবে করব, অল্টে ক্লিক করে যদি মাউসের বাটনটা নিচের দিকে নিয়ে যায়, নিচের দিকে স্ক্রল করি তাহলে জুম হয়, আর যদি নিচে উপরের দিকে নিয়ে যায় তাহলে কি হয়, জুম আউট হয়। অথবা আমরা এই যে জুম টুলটা আমাদের দেওয়া আছে না, আমাদের টুলস বারে কি জুম টুল দেওয়া আছে, আমরা এই জুম টুলটা নিয়ে ক্লিক করলে জুম হবে, যদি অল্টের সাথে ক্লিক করি তাহলে জুম আউট হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি সবাই। যদি ফুল স্ক্রিন করতে হয় কন্ট্রোল 0 চাপ দিয়ে ফুল স্ক্রিন করতে পারি, অথবা এখান থেকে যে ফিট স্ক্রিন লেখা আছে না, ফিট স্ক্রিন বা ফুল স্ক্রিন করলে এটা এইভাবে স্ক্রিন হবে, অথবা শর্টকাট কন্ট্রোল 0, ঠিক আছে, কন্ট্রোল প্লাস 0 মনে থাকবে তো, কন্ট্রোল 0। জি 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 তো জুম ইন জুম আউট এর বিষয়টা বুঝতে পেরেছি, কিভাবে আমরা অ্যাপস এর সাহায্যে, টুলস বারের সাহায্যে করতে পারি, কিভাবে আমরা মাউসের সাহায্যেও শর্টকাটে করতে পারি, অল্ট ইউজ করে, অল্ট এবং স্ক্রল বাটন ইউজ করে জুম ইন জুম আউট করতে পারি, তাই না। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে জুমের নিচে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, কালার, তাই না। একটা হচ্ছে এইখানে যদি আমরা ক্লিক করে একটু ধরে রাখি, ওইখানে দেখেন একটা ছোট করে লেখা আসতেছে সেট ফোরগ্রাউন্ড কালার, আর নিচেরটাতে লেখা আসতেছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, তাই না। এই ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কি। ফোরগ্রাউন্ড কালার হচ্ছে আপনার হাতে দুইটা কালার আছে, ঠিক আছে, বা আপনার দুইটা হাত, এটা একটা হাতের উপরে আমি একটা হাত রাখলাম, তাহলে ফোরগ্রাউন্ড কোনটা আর ব্যাকগ্রাউন্ড কোনটা বলেন তো। উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে ফন্ট, যেটা উপরে থাকে সেটা হচ্ছে ফন্ট, সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড, ফন্ট থেকে ফোরগ্রাউন্ড, এবং যেটা পিছনে আছে সেটা তো অবশ্যই ব্যাক। এখন দুইটা কালারের অপশন আছে কালার প্যানেল, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন এই কালারের উপরে জাস্ট যদি ক্লিক করেন, এখান থেকে আপনারা যে কোনো কালার কিন্তু দেখেন নিতে পারবেন। আমি এই কালারটা নিব, এই কালারটা নিয়ে এখানে ক্লিক করলাম, এই কালারটা এখানে চলে আসলো। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নিতে হয় আমরা এখানে ক্লিক করলাম, এই কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ডে। এখন এই কালার নিলাম, এই কালার কি করব সেটা একটু পরে আসতেছি। আরো কিছু বিষয় এইখানে জানার দরকার আমাদের কালার সম্পর্কে, সেটা হচ্ছে এই দুইটা কালারের নিচে আর একটা ছোট একটা কালারের আইকন দেখা যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, তাই না, ছোট কুটি একটা, ওইটা এটা হচ্ছে আমাদের ডিফল্ট কালার। ডিফল্ট কালার হচ্ছে ফটোশপের ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেই ডিফল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা দেখতে পাই, ঠিক আছে। এবং যদি আমাদের কোনো সময় মনে হয় যে আমাদের একটা কালার নেওয়া আছে, যে এখানে রেড কালার নিয়েছি এবং এখানে আমাদের ব্লু কালার নিয়েছি, তো আমাদের যদি কখনো ডিফল্ট কালার দরকার হয় আমরা এখানে ক্লিক করলাম, ডিফল্ট হয়ে গেল। এখন আমরা যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, এক্সচেঞ্জ করতে চাই, তার সাথে নিচের যে কালারটা আছে সেটা উপরে যাবে, উপরের যে কালারটা সেটা নিচে যাবে। এখানে উপরের কালার কোনটা, নিচের কালার কোনটা বলেন তো। হ্যাঁ, এখন যদি আমরা চেঞ্জ করতে চাই কিবোর্ডের শর্টকাট যদি আমরা এক্স ক্লিক করি তাহলে কালারটা চেঞ্জ হবে। আপনাদের স্পিকারগুলো একটু অফ করেন তো, সাউন্ড আসতেছে। যদি এক্স ক্লিক করি তাহলে এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে, ঠিক আছে। কালারটা দেখছেন, এক্স ক্লিক করতেছি কালার চেঞ্জ হচ্ছে না, একবার রেড উপরে যাচ্ছে, এক্স ক্লিক করতেছি আবার রেড নিচে যাচ্ছে, তাই না। এইভাবে আমরা কালারটা সুইচ করতে পারি। অথবা এই যে লাল এবং নীল এই কালার, কি হয়েছে, শর্টকাটটা বোঝা যাচ্ছে না। শর্টকাট হচ্ছে এক্স, কিবোর্ডে যে এক্স লেখা আছে না, এক্স ওয়াই জেড, ইংলিশ যে অ্যালফাবেট, এক্স এ যদি ক্লিক করেন তাহলে এই কালারটা সুইচ হয়, অর্থাৎ
উপরে যে কালারটা নিচে যায়, নিচের কালারটা উপরে আসে। আমরা এক্স এ ক্লিক করলাম, দেখেন উপরের কালারটা নিচে চলে গেছে। আবার এক্স এ ক্লিক করি, আবার নিচের কালারটা উপরে চলে আসছে। অথবা এই যে এখানে দেখেন ছোট একটা তীর চিহ্নের মতো দেয়া আছে এই দুই কালারের উপরে, এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আবার চেঞ্জ হয় কালার। এবং এই কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানেও কালার দেখেন চেঞ্জ হচ্ছে। বিস্তারিত ওইখানে বুঝতে পারবেন ভালো, ওইখানে দেখলে ভালো মতো আরো বুঝতে পারবেন, তাই না? তো আমরা এক্স ক্লিক করেও এভাবে কালারটা চেঞ্জ করতে পারি। তো আমরা যদি কালার সুইচ করতে হয় এভাবে করব। যদি ডিফল্ট কালার দরকার হয়, ডিফল্ট কালার যদি কোনো কালার অলরেডি আছে আমরা কালারটা ডিলিট করে দিতে চাচ্ছি, এখান থেকে ডিফল্ট কালারে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। যদি আমাদের নির্দিষ্ট কোনো কালার নিতে হয়, যে কালার ফোরগ্রাউন্ড কালার নিতে হলে ফোরগ্রাউন্ডে ক্লিক করব, এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করব, এই কালারটা সিলেক্ট করলাম, ওকে করলাম, এই কালারটা চলে আসলো। ক্লিয়ার? কালার কিভাবে নিতে হবে বুঝতে পেরেছি সবাই? কিভাবে কালার নিতে হবে, কিভাবে কালার নিতে হবে, কিভাবে জুম করতে হবে, সবাই ক্লিয়ার? ওকে, জি ভাইয়া সবাই বুঝতে পেরেছি ভাইয়া, ধন্যবাদ। তো আপনাদের স্পিকারগুলো একটু অফ রাখেন, ঠিক আছে? সবাই কথা বলবেন, কথা বলে স্পিকার অফ করে দিবেন। তো এরপরে হচ্ছে একটা বিষয় আমাদের জানা দরকার, যে আমাদের এই যে বিভিন্ন অপশন এখানে প্রথম প্রথম হয় কি, যেখানে জায়গায় ক্লিক করি, এই করাতে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এইখানে ক্লিক করলাম, এটা ক্লিক করেছি, সব হারায় গেছে, আমাদের কিচ্ছু নাই, তাই না? কিচ্ছু আমাদের সামনে নাই। এখন আমরা আবার সেই আগের জায়গায় ফিরে পাবো কিভাবে? আমাদের কোনো কিছু নাই। এখন আমরা যদি এখন যাই, আবার দেখেন কিচ্ছু থাকবে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, আপনার টুলস কিচ্ছু নাই, তাই না? টুলস, লেয়ার, প্যানেল গুলো কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন যদি এইরকম হয়, তো আমাদের একটা কাজ করতে পারি এটা ঠিক করার জন্য। আমরা উইন্ডোজে ক্লিক করব, উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট ইসেনশিয়াল ক্লিক করলাম, আমাদের সবকিছু আগের মতো ফিরে আসলো। এবং এই যে টুলস বারের একদম উপরে দেখেন প্লাস একদম তীর চিহ্ন একটা ছোট আছে, এখানে ক্লিক করব, আমাদের দুইটা লাইনে বিভক্ত হয়ে যাবে টুলস বার গুলো, ঠিক আছে? অথবা যদি আমাদের কোনো কিছু ভুলে যায় ডিলিট করতে, এখান থেকেও করতে পারি। আর একটা কোথা থেকে করতে পারি, এইখানে দেখেন যে ওই রিসেট ইসেনশিয়ালের একটা অপশন দিয়ে আছে, এখান থেকে রিসেট ইসেনশিয়াল করলে সবগুলো আবার চলে আসবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি তো? তো প্রথম পর্যায়ে আমাদের এই সমস্যাটা খুব হয় যে ভাইয়া আমাদের সব টুলস বার খুঁজে পাচ্ছি না, টুলস বার আসতেছে না, বা ভাইয়া আমাদের লেয়ার প্যানেল গুলো হারায় গেছে, বা আমাদের কোনো কিছু এইখান থেকে কোনো কিছু পাচ্ছি না। তো যদি হারায় যায়, এভাবে আমরা ঠিক করতে পারি, আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাই না? উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস রিসেট ইসেনশিয়াল, বা এখান থেকে রিসেট ইসেনশিয়াল। ছোট ছোট বিষয়, কিন্তু এই বিষয়গুলো না জানলে আপনি পরবর্তীতে কিছু করতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবং আমাদের এখন এই যে টুলবার, এই টুলবার গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে এক এক করে, এবং টুলবারের সাহায্যে কিভাবে কি কাজ করা যেতে পারে সেইগুলো আমাদের দেখতে হবে, তাই তো? তো আমাদের প্রথম যে টুলস বার এটাকে বলা হয় মুভ টুল, এবং এই দ্বিতীয় যে টুলস বার এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার টুল, মার্কিউ টুল, বুঝছেন? প্রথম যে টুল বার সেটাকে বলা হয় মুভ টুল, এবং দ্বিতীয় যে টুল বার সেটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল বা ইলিপস মার্কিউ টুল, এক শর্টকাটে মার্কিউ টুল বলা হয়। আচ্ছা একটা মিনিট, ইম্পর্টেন্ট একটা কল। আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ ক্লাস নিচ্ছি আপু। হ্যাঁ নিউ ব্যাচ দেওয়া হয়েছে, 400 স্টুডেন্ট। এক এক ব্যাচে 100 জন করে। এখন দেখা যাক, সবাই তো আসে না, 50 জন 40। ওদের বিষয়টা আমি তো সাকলাইন ভাইয়ের সাথে বলছিলাম, ভাইয়া বললো নতুন স্টুডেন্ট, নতুন ট্রেনার নাকি দেওয়ার কথা ওইখানে। কি করব? আমার আমার
আমার নতুন ট্রেনার এখানে, আমি নতুন ব্যাচে ক্লাস নিচ্ছি। আমার যে আমার পুরাতন যে ব্যাচ আছে ওই ব্যাচে এখন আমি কমপ্লিট করি নাই। ওই ব্যাচের ক্লাস আমি এক্সট্রা টাইম বের করে রাত্রে করাচ্ছি 1-1.5 ঘন্টা করে। এখন সপ্তাহে 3 দিন আমি অলরেডি করাচ্ছি, বুঝছেন? আবার 3 দিন বের করে করানো আসলে মানে অসম্ভব একটা বিষয়। শেষ করা ওদের যে বিষয়, প্রথমের থেকে আবার সব দেখাতে হবে অ্যাকাউন্টটা বিষয়, বুঝছেন? তো আমি চেষ্টা, আচ্ছা আমি আমি আচ্ছা আমি আমি দেখি হচ্ছে ওই প্রিন্ট ডিজাইনের যে কাজ স্টার্ট করবো, তো তো ওদের সাথে আমার ওই পুরাতন ব্যাচের সাথে ওই সেম টাইমে 1-1.5 ঘন্টা করে ক্লাস করাতে পারি নাকি আমি দেখবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনি বলে দেন বুঝছেন, যে ভাইয়া হচ্ছে মানে আগামী, আজকে না, শনি সোম বুধ ক্লাস নেবে, শনি সোম বুধ ক্লাস নেবে রাত 10টা থেকে 11:30, ঠিক আছে? হ্যাঁ 10টা থেকে হ্যাঁ হ্যাঁ নেক্সট বুধবারে জয়েন করতে পারেন, কারণ আজকে তো আমি ক্লাস নেব না আজকে আর কি। ওই আজকে বার্থডে তো আমার, একটু পার্টি টাটি আছে একটু রাত্রে, বুঝছেন? থ্যাংক ইউ আপু। তো ওদের জানাই দেন যে নেক্সট দিন থেকে আমি হচ্ছে আসেন, চলে আসেন। জি জি। আচ্ছা হ্যাঁ ওদেরকে একটু বলে দিন যে সমস্যা নেই, আমি হচ্ছে তাহলে আমার যে ব্যাচ আছে ওই ব্যাচের সাথে তো ওদেরও 8-10টার মতো ক্লাস হবে, তো ওইখানে ক্লাস জয়েন করব। প্রিন্ট ডিজাইন সম্পর্কে ওইখানে আলোচনা করা হবে বিস্তারিত। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? এলইডিবি থেকে কল দিয়েছিল তো একটা ইম্পর্টেন্ট কল, এই জন্য। আচ্ছা একটা কাজ করেন, আমরা নামাজ শেষ করে আবার শুরু করি নাকি? হ্যাঁ আমরা হচ্ছে 5টা 30 থেকে আবার শুরু করি। তো আমাদের সামনে এখন এরকম একটা পেজ কিভাবে নিতে হয় সেটা বুঝেছি, তাই না? কিভাবে একটা পেজ নিব, কিভাবে পেজ জুম করতে হয়, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কালার অ্যাড করতে হয়, সেই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি তো সবাই, তাই না? এখন এই যে কালারগুলো আমরা এখানে অ্যাড করতেছি, এই কালারগুলো আমরা কোথায় লাগাবো, কোথায় ইউজ করব? আপনারা একটু স্পিকারগুলো সবাই অফ করেন। আপনারা স্পিকারগুলো সবাই একটু অফ করেন। হ্যাঁ শেয়ার করতেছি আমি। তো আমরা যে একটা পেজ নিয়েছি, এই পেজে কোথায় আমরা এই কালার ইউজ করব, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ইউজ করব সেটা এখন আমরা একটু দেখব, বা কিভাবে শর্টকাটে কালার ইউজ করা যেতে পারে এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে, তাই না? তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা ফটোশপে প্রথমে একটা নতুন লেয়ার, কোনো সময় মনে রাখবেন যে ফটোশপে যে ব্যাকগ্রাউন্ডে যে লক করা থাকে এই লেয়ারের উপরে কখনোই কাজ করবেন না। এইটার উপরে এই প্লাস আইকনে ক্লিক করে একটা লেয়ার নেবেন, ঠিক আছে? ভাইয়া বলেন। মাত্রই কি ক্লাসটা শুরু হলো? হ্যাঁ মাত্রই ক্লাস শুরু হয়েছে। আচ্ছা আমাদের পর শুরু। তো এই প্লাস আইকনে ক্লিক করে একটা লেয়ার নিলাম। আমরা কি করছি, এই লেয়ারে আমরা কালার ইউজ করব। এই যে ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারগুলো কিভাবে ইউজ করা যায়। তো আমরা চাইলে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে টুলস বার,
পেন বাকেট টুল, এই গ্রেডিয়েন্ট কালারের ভিতরে যেটা থাকে সেই টুলবার নিয়ে আমাদের ফোরগ্রাউন্ড যে কালারটা, সেই কালারটা আমরা এই লেয়ারে সিলেক্ট করা অবস্থায় সেই লেয়ারে ইউজ করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা একটা কালার সিলেক্ট করলাম, আমরা এখানে ক্লিক করতেছি একটা করে, এই কালারটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই পেন বাকেট টুলের মাধ্যমে। কিন্তু যদি এই কাজটাকে আরো সহজ করতে যাই, বারবার এই টুলবারে যে আমাদের ক্লিক করে আমাদের কাজ করা লাগবে না, এখন কিভাবে সেটাও করতে পারি, সেই সুবিধাটা আমাদের কিভাবে হতে পারে। আমাদের এখানে সাপোজ কোনো কালার নাই, হোয়াইট কালার, আমরা চাচ্ছি ফোরগ্রাউন্ড কালার একটা রাখি, ব্যাকগ্রাউন্ড কালার, যে কোনো একটা কালার আমরা ইউজ করব। তো কোন কালার ইউজ করব? ফোরগ্রাউন্ড প্রথমে। তো ফোরগ্রাউন্ড কালারটা আমাদের এই লেয়ারে ইউজ করব। তো আমরা কিভাবে ইউজ করব? আমরা যদি অল্ট প্লাস ব্যাক স্পেস ক্লিক করি, তাহলে আমাদের যে ফোরগ্রাউন্ড যে কালারটা সেটা আমাদের এই নতুন লেয়ারে অ্যাড হয়ে যাবে, অথবা অল্ট ডিলিট। ঠিক আছে, অল্ট ব্যাক স্পেস অথবা অল্ট এবং ডিলিট একসাথে ক্লিক করলে, অল্ট প্লাস ডিলিট ক্লিক করলে কি হবে, এই ফোরগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসবে। আর যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ড, এই কালারটা যদি আমরা চাই এখানে ফিল করতে, তো আমাদের কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস বা কন্ট্রোল প্লাস ডিলিটে ক্লিক করতে হবে। অল্ট প্লাস ডিলিট বা অল্ট প্লাস ব্যাক স্পেস ক্লিক করলে এই যে ফোরগ্রাউন্ডের কালারটা ফিল হয়, আর ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য কন্ট্রোল প্লাস ডিলিট বা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস ক্লিক করতে হয়। ঠিক আছে, কালার কিভাবে অ্যাড করতে হয় বুঝতে পেরেছি তো। এই কালারগুলো আমরা এখানে কিভাবে অ্যাড করব? এখন আমরা এই কালারটা আমরা যখন ক্লিক করতেছি তখন একবারে কালারগুলো অ্যাড হচ্ছে পুরো পেজে। কিন্তু আমাদের যদি নির্দিষ্ট কোনো এরিয়াতে আমরা কালার অ্যাড করতে চাই, তাহলে সেটা আমাদের কি করতে হবে? জি বলেন, কি বলবেন? লেয়ার, এই যে দেখেন যে নিচে এই যে প্লাসের একটা আইকন একদম কর্নারে নিচের দিকে দেখা যাচ্ছে, এই প্লাসের আইকনে ক্লিক করলে লেয়ার চলে আসলো। এখন এই লেয়ার তো সিলেক্ট অবস্থায় আছে, আমরা এখান থেকে পেন বাকেট টুলটা নিয়ে যদি ক্লিক করি, ফোরগ্রাউন্ডে যে কালারটা অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। যদি আমরা শর্টকাটে এই কাজগুলো করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? সেটার জন্য অল্ট এবং ব্যাক স্পেস একসাথে ক্লিক করলে ফোরগ্রাউন্ডের কালারটা অ্যাড হয়, এবং কন্ট্রোল এবং ব্যাক স্পেস ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের কাজটা করা যায়। এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি, অল্ট ব্যাক স্পেস না চাপ দিয়ে যদি ডিলিটে ক্লিক করি তাও হবে, কন্ট্রোল ব্যাক স্পেস না দিয়ে কন্ট্রোল ডিলিট দিলে হবে। ফটোশপে ডিলিট এবং ব্যাক স্পেস অলমোস্ট সেম কাজ করে। ঠিক আছে, কালার কিভাবে অ্যাড করতে হবে এতটুকু বুঝতে পেরেছি এবার সবাই, তাই তো? লেয়ার 1 ভাই, আমাদের সবকিছু লেয়ার নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা যদি কোনো সময় মনে হয় যে এটা কোনো কালার চেঞ্জ করতে হবে, এই যে লেয়ারে কালারটা দিছি এই কালার চেঞ্জ করতে হবে বা এটাকে মুভ করতে হবে, একাধিক যখন লেয়ার আমরা ইউজ করব, এই লেয়ারের কাজ কি পরবর্তীতে যখন লেয়ার নিয়ে আলোচনা করা হবে তখন বোঝা যাবে যে লেয়ারের কাজ কি, বা আমরা এখনই যখন সিলেকশন নিয়ে কাজ করব বা কোনো কিছু তৈরি করব তখন বুঝতে পারবো যে লেয়ারের কাজ কি। ঠিক আছে, তো আমরা যদি মনে করি যে কোনো নির্দিষ্ট এরিয়াতে আমরা কালার ইউজ করব, আমরা তো এখন যদি কোনো কিছু ক্লিক করি একটা লেয়ার নিয়ে, আমরা যখন ক্লিক করতেছি অল ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস, তখন একটা ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার ফুল পিকচার বা ফুল আমাদের এই আর্টবোর্ডের উপরে চলে আসতেছে। কিন্তু আমাদের ফুল আর্টবোর্ড বা লেয়ারে চাচ্ছি না, আমরা কি চাচ্ছি? নির্দিষ্ট একটা অংশ। সেই নির্দিষ্ট অংশ যদি আমাদের কালার ইউজ করতে হয়, তাহলে আমরা এই সিলেকশন টুল ইউজ করতে পারি। সিলেকশন দ্বারা বোঝানো হয় কোনো আর্টবোর্ডের অ্যাক্টিভ এরিয়া। বুঝতে পেরেছেন সিলেকশন দ্বারা কি বোঝানো হয় বলেন তো? সিলেকশন দ্বারা বোঝানো হয় কোন স্থানের বা কোন আর্টবোর্ডের অ্যাক্টিভ এরিয়া, অর্থাৎ কোন আর্টবোর্ডের অ্যাক্টিভ এরিয়া, কিছু অংশ, অ্যাক্টিভ এরিয়া, কোন আর্টবোর্ডের অ্যাক্টিভ এরিয়া হচ্ছে এই সিলেকশনে। এখন এই যে সিলেকশনটা আমাদের আছে, এই সিলেকশনে আমরা এখন এর আগে কি করলাম? অল ব্যাক স্পেস ক্লিক করলাম, এই যে আমাদের পিঙ্ক কালারটা ফুল আমাদের লেয়ারে অ্যাড হয়ে গেল। কিন্তু এখন যদি আমরা একটা সিলেকশন নিই, একটা সিলেকশন দেখেন এখানে আসছে, তাই না? আমরা যদি এই একটা সিলেকশন নিই, এখন আমরা যদি অল ব্যাক স্পেস চাপ দিই, কালারটা কতটুকু হচ্ছে? ওই যে ঝিরঝির করতেছে, যতটুকু সিলেকশন অবস্থায় আছে ততটুকুই কিন্তু কালার হচ্ছে। আমরা কন্ট্রোল ডি দিয়ে এই ঝিরঝিরটা দূর করতে পারি, অর্থাৎ কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারি। ঠিক আছে, এটা দেখেন আমাদের লেয়ারে আছে, তার জন্য একটা লেয়ারে আছে বলে আমরা নির্দিষ্টভাবে এটাকে মুভ করাতে পারছি, নিজের মতো করে যে কোনো জায়গায় নড়াতে পারতেছি মুভ টুল দিয়ে। ঠিক আছে, তো মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো একটা বস্তুকে বা যে কোনো লেয়ারের কোনো অবজেক্টকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করাতে পারি।
ঠিক আছে, এই মুভ টুলের সাহায্যে। অথবা একটা পেজ থেকে আমরা অন্য পেজেও নিয়ে যেতে পারি এই মুভ টুলের সাহায্যে। আমরা এইটাকে এইভাবে ধরে এই পেজে নিয়ে আসতে পারি মুভ টুলের সাহায্যে। মুভ টুলের সাহায্যে আমরা সিলেকশন করতে পারি একসাথে একাধিক। আমরা এখানে এরকম আর একটা বক্স আঁকাই, বক্সে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রেড কালার দিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন আমরা চাইলে এই মুভ টুল দিয়ে এই দুইটা একসাথে সিলেকশনও করতে পারি, সিলেকশন করে একসাথে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতে পারি, তাই না? তাহলে মুভ টুল দিয়ে আমরা সিলেকশন করতে, মুভ টুল দিয়ে একদম, হ্যাঁ একদম উপরেরটা মুভ টুল দেখায় যে এটাতে ক্লিক করা রয়েছে। এখন দেখেন একটা সিলেকশন করে আমরা নড়াচ্ছি। একসাথে যদি সিলেকশন করতে চাই আমরা শিফট ধরে এভাবে সিলেকশন করতে পারি, অথবা একবারে এভাবে ড্র্যাগ করে সিলেকশন করতে পারি কিন্তু, এবং এটাকে মুভ করে এক পেজ থেকে আরেক পেজেও কিন্তু আমরা এভাবে নিয়ে যেতে পারি। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন। রেড কালারটা কিভাবে অ্যাড করব? এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড আছে না, তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে সিলেকশনে, কোনো ব্যাকগ্রাউন্ড কালার সিলেকশনে কালার অ্যাড করে কিভাবে? ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলিট চাপ দিলে ব্যাকগ্রাউন্ড, আর অল্টার ব্যাক স্পেস বা অল্টার ডিলিট চাপ দিলে ওই সিলেকশনে। আমি এখন দেখেন এখানে অল্ট ব্যাক স্পেস ক্লিক করতেছি, ডিলিট করে দিতে। আমি যদি অল ব্যাক স্পেস ক্লিক করি আমাদের ফোরগ্রাউন্ডের কালারটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করি এই ব্যাকগ্রাউন্ডের যে রেড কালারটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট কালার কিভাবে অ্যাড করলাম বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমাদের মূল বিষয় হচ্ছে আমরা মুভ টুল নিয়ে কথা বলতেছি। তো এখানে জাস্ট সিলেকশনের সাহায্যে আমরা দুইটা বক্স ড্রয়িং করলাম, এবং সিলেকশন দ্বারা আসলে কি বোঝানো হয়? কোনো লেয়ারের অ্যাক্টিভ এরিয়া, তাই তো, বা কোনো আর্টবোর্ডের অ্যাক্টিভ এরিয়া হচ্ছে আমাদের এই সিলেকশন। তো এতটুকু অংশ দুইটা বক্স অ্যাড করেছি। আমরা যদি এই যে মুভ টুল, এই মুভ টুলের সাহায্যে আমরা লেয়ারের যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে আমরা এগুলো নড়াচড়া করাতে পারবো। আমরা চাইলে এই দুইটাকে সিলেকশন এভাবে ড্র্যাগ করে মুভ টুল দিয়ে এভাবে ড্র্যাগ করলেও দেখেন দুইটা সিলেকশন হচ্ছে একসাথে। এখন দেখেন কোনোটা সিলেকশন নেই, আমরা এভাবে ড্র্যাগ করতেছি, এই দুইটা সিলেকশন হচ্ছে। অথবা আমরা চাইলে এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট হলো। অথবা কি করতে পারি? আমরা এই লেয়ার থেকে শিফট এভাবে ধরেও আমরা সিলেকশন করে এভাবে মুভ করাতে পারি, এক লেয়ার থেকে বা এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যেতে পারি, তাই না? এবং মুভ টুলের সাহায্যে শুধু এতটুকু কাজ করা যায় তা না, মুভ টুলের সাহায্যে আমরা চাইলে কপিও করতে পারি। অল্টে ক্লিক করে মুভ টুল দিয়ে যদি এভাবে ড্র্যাগ করি কোনো লেয়ার ধরে, তাহলে সেটার কপি হবে। বুঝতে পেরেছি? মুভ টুল দিয়ে যদি আমাদের কোনো কিছু কপি করতে হয়, অল্ট ক্লিক করে মাউসের লেফট সাইডে ক্লিক করবেন, করে এভাবে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে যাবেন যেখানে চাচ্ছেন, এটা কপি হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পেরেছেন কিভাবে কপি করলাম? অল্ট এবং মাউসের লেফট সাইডে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করতেছে, এইভাবে ড্র্যাগ করবেন। অল্টে ক্লিক করে ধরে এভাবে ড্র্যাগ করবেন মাউস। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা মুভ টুলের সাহায্যে সিলেকশন করতে পারি, মুভ টুলের সাহায্যে আমরা একটা বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতে পারি, আমরা চাইলে কপিও করতে পারি, তাই না? তো এখন সিলেকশন টুলের বিষয়ে আসি। তো আমি কি বললাম যে সিলেকশন হচ্ছে আপনার আর্টবোর্ডের সেই এরিয়া যে এরিয়াটুকু অ্যাক্টিভ আছে, তাই না? সিলেকশন দ্বারা অ্যাক্টিভ এরিয়া বোঝানো হয়, আর বাকি অংশটুকু এখন ইনঅ্যাক্টিভ। এইটুকুর ভিতরে আমাদের কাজ হবে, আমরা যদি নতুন লেয়ার নিই এবং এখান থেকে যদি একটা কোনো কালার ফিল করি, শুধুমাত্র এই অংশটুকুই আমাদের কালারের ভিতর থাকবে, বাকি অংশটা কালারের অন্তর্ভুক্ত হবে না। এটা তো আমরা সবাই বুঝে গেছি, তাই না? সিলেকশনের যে বিষয়টা। এখন এই যে সিলেকশনের উপরে বেশ কিছু অপশন আমাদের দেওয়া আছে, মেনু বার সিলেকশনের, এইগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, বা এইগুলোর কাজ কি, সিলেকশনের এই এগুলোর কাজ কি। তো আমরা সিলেকশনটাকে একটা সাপোজ মনে করেন যে আপনি এতটুকু সিলেকশন করেছেন, এবার আপনার মনে হচ্ছে আপনার এর সাথে আরো একটু এক্সট্রা অ্যাড করতে হবে। এখন আমরা এইখানে সিলেকশন করে যদি আরেকটা অন্য জায়গায় ক্লিক করি, তা আগে সিলেকশনটা চলে যাচ্ছে কেন?
আমাদের এইটা প্রথম সিলেকশন থেকে প্রথমটাই সিলেক্ট করা আছে এবং এটার কাজ কি, প্রথম সিলেকশনের কাজ কি, এটার কাজ হচ্ছে শুধু অ্যাড নিউ সিলেকশন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড নিউ সিলেকশন, এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাড সিলেকশন, এটা হচ্ছে নিউ সিলেকশন। তো আমাদের যদি একসাথে একাধিক সিলেকশন করতে হয়, একাধিক সিলেকশন একসাথে করতে হয়, এই সিলেকশনটা থাকবে এবং আমরা আরো একটা সিলেকশন করব এরকম, তো আমরা সেকেন্ডটাতে ক্লিক করতে পারি। সেকেন্ডটাতে ক্লিক করে আমরা এভাবে অ্যাড সিলেকশন করতে পারি, বা এই দুইটাকে একসাথে অ্যাড করে দিতে যাচ্ছি, এই দুইটার মাঝখানে এভাবে দাগ দিয়ে যদি আমরা চাই এভাবেও কিন্তু অ্যাড করে দিতে পারি এবং এখানে কোনো লেয়ার নেই, সেটা সিলেকশনে আমরা কোনো কালার ইচ্ছা করলে দিতে পারি, ঠিক আছে? যদি আমাদের কোনো কালার, যদি সিলেকশন, যদি আমাদের কোনো কিছু রিমুভ করতে হয়, আমরা চাচ্ছি এতটুকু অংশ রিমুভ করব, এর পরেরটাতে আমরা ক্লিক করি যেটাকে সাবস্ট্রাক্ট বলা হয়। তো সাবস্ট্রাক্ট ক্লিক করলাম, এখান থেকে আমরা চাচ্ছি এই অংশটুকু আমরা ডিলিট করে দেব, উপর থেকে এই অংশটা আমরা ডিলিট করে দেব। এইভাবে কিন্তু আমরা চাইলে ডিলিট করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারতেছি তো? জি ভাইয়া। এবং সিলেকশনের লাস্টের যে অপশনটা সেটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টটা কি? ইন্টারসেক্টটা হচ্ছে দুইটা লেয়ারের মাঝখানে, অর্থাৎ দুইটা লেয়ারের কমন যে এরিয়াটা থাকবে, এই দুইটা লেয়ারের কমন এরিয়া কোনটা বলেন তো? আমি যে সিলেকশনটা দিলাম ওই সিলেকশন আর এই সিলেকশনের কমন এরিয়া কোনটা? লম্বা যে দাগটা। অর্থাৎ তাহলে আমরা যদি এখন এইভাবে ছেড়ে দিই তাহলে কি হবে? হ্যাঁ, আমরা যদি এই সাবস্ট্রাক্টটা, এই ইন্টারসেক্টটা ক্লিক করে আমরা যদি এই এতটুকু নিয়ে এখন ছেড়ে দিই তাহলে ওই যে লম্বা অংশটুকু ততটুকুই থাকবে, আর বাকিটুকু কি হবে? বাকিটুকু কি হচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ইন্টারসেক্ট। এখন আমরা যখন কোনো কাজ করব আমরা সরাসরি মাথায় রাখবেন, আমরা যে উপরে যে মেনু বারের কাজ দেখতেছি এই মেনু বার থেকে আমরা কখনোই কাজ করব না, ঠিক আছে? মেনু বারটা জানা রাখলাম কারণ যেন পরবর্তীতে যদি মনে না পড়ে সেই ক্ষেত্রে এই সুবিধা। যদি আপনার এখান থেকে এই মেনু বারে কাজ করেন, অনেক সময় হয় কি আমার একসাথে তাড়াতাড়ি সিলেকশন করতে হবে, আমি একটা সিলেকশন করছি এখন আবার এটার সাথে অ্যাড করতে হবে, এখন আমরা যদি সিলেকশন করি অ্যাড না হয়ে কেটে যাচ্ছে, কারণ কি আমাদের এইখানে অটো লাস্টেরটা থেকে রয়েছে, আমাদের লাস্টটা থাকলে তো হবে না, আমাদের থাকতে হবে সেকেন্ডটাই। এখন এই ধরনের সমস্যায় যেন আমাদের না পড়তে হয় এই জন্য আমরা ফার্স্টেরটাই সিলেক্ট করে রাখবো এবং আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করব, ঠিক আছে? এই শর্টকাট গুলো লিখে রাখবেন যে কিভাবে অ্যাড সিলেকশন করতে হয়, কিভাবে মাইনাস করতে হয়, কিভাবে ইন্টারসেক্ট করতে হয়। তো আমাদের সিলেকশন যদি অ্যাড করতে হয়, একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন যদি অ্যাড করতে হয়, সিলেকশনটা নেবেন এবং শিফট ক্লিক করবেন। শিফট ক্লিক করার সাথে সাথে মাউসের কার্সারের সাথে দেখেন একটা প্লাস আইকন অ্যাড হচ্ছে, তাই না? আমরা সিলেকশন টুলের অবস্থায় আছি, এখন শিফটে ক্লিক করতেছি, দেখেন মাউসের এই যে কার্সার তো বলছেন আপনারা, মাউসের কার্সারের সাথে একটা প্লাস অ্যাড হচ্ছে। যদি আমাদের কোনো অংশ মাইনাস করতে হয় আমরা অল্ট ক্লিক করব, অল্ট ক্লিক করার সাথে সাথে দেখেন কার্সারের সাথে মাইনাসটা হচ্ছে। এখন আমরা ড্র্যাগ করে এতটুকু অংশ অল্ট ক্লিক করে আমি কিন্তু ধরে রেখেছি, অল্ট ক্লিক করে ধরে রেখেছি, ছেড়ে দিই নাই, কিন্তু ছেড়ে দিলে হবে না, অল্ট ক্লিক করে ধরে রাখতে হবে বা শিফট ক্লিক করে ধরে রাখতে হবে। শিফট ক্লিক করে আমরা এই অংশটুকু যোগ করতে চাচ্ছি, এতটুকু অংশ যোগ করতে পারবো। যদি অল্ট ক্লিক করে এতটুকু অংশ কেটে দিতে চাই কেটে দিতে পারবো। যদি আমাদের ইন্টারসেক্ট করতে হয় তাহলে কি করব? আমরা অল্ট এবং শিফট একসাথে ক্লিক করে ড্র্যাগ করব, তাহলে এই দুইটার কমন এরিয়া কোনটা বা লাস্ট লেয়ারটা, ফার্স্ট লেয়ারের যে অংশটা ওভারল্যাপ করবে ওই অংশটুকুই থাকবে, তাই না? এই যে লম্বা অংশটা। তো এই বিষয়গুলো কি বুঝতে পেরেছি আমরা? এই বিষয়গুলো কি আমরা বুঝতে পেরেছি সবাই? সেন্টার পয়েন্ট কিভাবে সিলেক্ট করব? জি, রেক্টেঙ্গেলের সেন্টার পয়েন্ট কিভাবে সিলেক্ট করব? আমরা যে রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি এটা সেন্টার পয়েন্ট আপনি কিভাবে সিলেক্ট করবেন? জি জি জি। তো এখন আপনার রেক্ট্যাঙ্গুলার সেন্টার পয়েন্ট কোনো কিছু সিলেকশন করা লাগবে না, কোনো কিছু না, কারণ আমরা অ্যালাইন নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করতেছি না বা আমরা শেপ টুল নিয়ে কাজ করতেছি না, যেটা সেন্টার পয়েন্টটা ইম্পর্টেন্ট, বুঝছেন? তো আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব না, অ্যালাইন নিয়ে আমরা কোনো কথাই বলবো না, আমরা বেসিক আলোচনা করতেছি সিলেকশন নিয়ে, ঠিক আছে? আমরা বেসিক আলোচনায় আছি সিলেকশন নিয়ে, ঠিক আছে ভাইয়া?
ওকে, যদি তারপরে আমি একটু বলি, যদি সিলেকশনের আপনার একটা রেক্ট্যাঙ্গুলার যদি সেন্টার পয়েন্ট আপনি সিলেকশন করতে চান, সাপোজ আপনার একটা কালার আছে, আপনি রোর সাহায্যে ওটা করতে পারেন। কিভাবে করতে পারেন? আমরা আগে এটা সিলেকশনটাকে নতুন একটা লেয়ারে সিলেকশন নিই, এটা জাস্ট আপনার জন্য একবার দেখাচ্ছি। তো আপনি এখান থেকে কন্ট্রোল আর দিয়ে রোলার নেবেন, রোলার নিয়ে দেখেন আপনি এই যে রোলার যখন টান দিবেন না, অটোমেটিক সেন্টারে যে থেমে যাবে, সেন্টারে যে অটোমেটিক থেমে যাবে। এই যে আপনার রেক্ট্যাঙ্গুলার, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, ঠিক আছে? তো এইগুলো আমাদের এখন দরকার নাই, এইগুলো আমাদের জাস্ট বেসিক বিষয়গুলো আমাদের জানতে হবে। দেন আমরা অ্যাডভান্স পর্যায়ে যাব, আমাদের কাজের ক্ষেত্রে ওইগুলো তো অবশ্যই লাগবে, সেন্টার পয়েন্ট সিলেক্ট করা, বিভিন্ন বিষয়গুলো লাগবে। তো আমরা এখন কথা বলতেছিলাম যে লেয়ার কিভাবে সিলেকশন করব, তাই না? রেক্ট্যাঙ্গুলার সাহায্যে কিভাবে এই যে সিলেকশন গুলো এগুলো ইউজ করব কিভাবে, আমরা কিবোর্ড শর্টকাটের সাহায্যে এই কিভাবে যোগ করতে হয়, কিভাবে মাইনাস করতে হয়, কিভাবে ইন্টারসেক্ট করতে হয়, সেইগুলোই দেখালাম। তারপরেও যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আরো একবার দেখাই। আমার এতটুকু অংশ সিলেকশন করেছি, আমরা চাচ্ছি এর সাথে আরো একটু সিলেকশন অ্যাড করব, তাহলে শিফট ক্লিক করে ধরে রেখে আমাদের এভাবে ড্র্যাগ করতে হবে, এতটুকু অংশ অ্যাড হলো। আমরা যদি কোনো কিছু মাইনাস করতে চাই এই সিলেকশন থেকে, অল্টে ক্লিক করে এভাবে ড্র্যাগ করব, সেই অংশটুকু মাইনাস হচ্ছে, তাই না? মাইনাস হচ্ছে না? যদি আমাদের ইন্টারসেক্ট করতে হয় তাহলে কি করব, অল্ট এবং শিফট একসাথে ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করব, দুইটা লেয়ারের যে কমন এরিয়া সেটা কি হবে, থাকবে, তাই না? তো সব সময় আমরা বলেছি এইটা প্রথমটাই ক্লিক করে রাখবেন, শিফটে ক্লিক করব, আমরা যদি শিফটে ক্লিক করি কার্সারের চিহ্ন চেঞ্জ হচ্ছে, পাশাপাশি এটা দেখেন সেকেন্ডটায় চলে আসতেছে অটোমেটিক, শিফট ধরে রেখেছি। অল্টে ক্লিক করতেছি, আমরা সিলেকশন থাকা অবস্থায় অল্টে ক্লিক করতেছি, এটা কিন্তু অটোমেটিক তৃতীয় নম্বরে চলে যাচ্ছে এবং কার্সারের সাথে মাইনাস চিহ্নটা আসতেছে, আবার ছেড়ে দিচ্ছি, জায়গায় চলে যাচ্ছে। অল্ট এবং শিফট একসাথে ক্লিক করতেছি, এটা চতুর্থটায় চলে আসতেছে এবং এখানে একটা করাচের একটা চিহ্ন, গুণের একটা চিহ্ন আসতেছে এবং চতুর্থ নাম্বারটা ইন্টারসেক্টে চলে যাচ্ছে। তো সেম সিম্পল বিষয়, বুঝতে পেরেছেন? তো এখন এইগুলো ইউজ করে কি ধরনের কাজ করা যেতে পারে, আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট আইকন কিন্তু চাইলে ডিজাইন করতে পারি এটার সাহায্যে। তো আমরা যদি অল্ট ক্লিক করে এতটুকু অংশ কেটে দিই, এটাতে একটা ব্ল্যাক কালার ইউজ করি, তো এটা আমাদের কি একটা মোবাইলের আইকন হয়ে গেল না, ফোনের এসের হেডফোন, যেটা আমরা বিশেষ করে যখন আমরা বিজনেস কার্ড দেখি বিশেষ করে, তাই না? বিজনেস কার্ডের ফোন নাম্বারের পাশে এই ধরনের একটা আইকন থাকে না? হ্যাঁ, যে এই ধরনের আইকন কিন্তু তৈরি করতে, বা একটা মোবাইলের আইকন আমরা তৈরি করব। তো মোবাইলের আইকনটা কেমন থাকে, মোবাইলটা দেখতে কেমন, এইরকম, তাই না? আমরা নতুন একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এটাকে একটা ব্ল্যাক কালার দিলাম। তো মোবাইলের স্ক্রিনে তো থাকে, তাই না? আমরা এতটুকু স্ক্রিন এরিয়া রাখলাম, এতটুকু স্ক্রিন এরিয়া, এটাকে স্ক্রিনটা কি হয়, হোয়াইট কালার, আমরা স্ক্রিনটার হোয়াইট কালার দিলাম, হোয়াইটটা সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি, অবশ্যই এই হোয়াইটটাও নতুন একটা লেয়ারে নিব, ঠিক আছে? সবকিছুই নতুন লেয়ারে নিয়ে কাজ করব, তাহলে আমাদের যে কোনো সমস্যা হলে আমরা সলভ করতে পারবো। এই নিচে আমাদের আইকন দিতে পারি একটা, এইখান থেকে রেক্ট্যাঙ্গুলারের ভিতরে, রেক্ট্যাঙ্গুলারের উপরে যে ক্লিক করলাম রাইট সাইডে, অথবা রেক্ট্যাঙ্গুলারের উপরে নিয়ে গেলে রাইট সাইডে ক্লিক করলে লেয়ার শর্টকাট কোনটা? কন্ট্রোল শিফট এন। এখন দরকার নাই শর্টকাট, লেয়ার সম্পর্কে যখন বিস্তারিত আলোচনা করা হবে তখন লেয়ারের শর্টকাটটা একটু মনে রাখবেন। এখন লেয়ার যা প্লাসে ক্লিক করে লেয়ারটা নেবেন, ঠিক আছে? প্লাসের যে আইকন সেখানে ক্লিক করে লেয়ারটা নেবেন, আর লেয়ারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন, ঠিক আছে? তো আমরা আবার এখানে ক্লিক করে নতুন একটা লেয়ার নিয়েছি, এখানে হোয়াইট কালারটা দিয়েছি, তাই না? এখন এই মোবাইলের এখানে একটা ট্যাব বাটন দরকার, বৃত্তকার। তো বৃত্তকার ট্যাব বাটনের জন্য এই মার্কিউ টুলের উপরে যে মাউসের রাইট সাইডে, লেফট সাইডে না, রাইট সাইডে ক্লিক করবেন, এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে এবার সিলেক্ট করবেন। এখন দেখেন এই যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা অবস্থায় আছে। এখন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল যদি একটা বৃত্ত যদি আমরা সমান্তরাল আকারে নিতে চাই তাহলে শিফটে ক্লিক করে বৃত্ত নিতে হবে। আমি শিফটে ক্লিক করে এখানে একটা বৃত্ত ড্রয়িং করলাম, ঠিক আছে? এখন এই বৃত্তটার কালার দেবো কি, হোয়াইট। অল্টার ব্যাক স্পেস, ফোরগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট নিয়ে আসে না, অল্ট ব্যাক স্পেস ক্লিক করলাম, আমাদের ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেল, একটা বৃত্ত হয়ে গেল। এখানে একটা স্পিকারের একটা জায়গা রাখতে পারি আমরা। এখান থেকে আবার আমরা রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করলাম, উপরে এখান থেকে আমরা এতটুকু হোয়াইট এরিয়া, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এই যে ছোট ছোট অংশ আমরা কাজ করতেছি না, প্রত্যেকটা চেষ্টা করবেন ইন্ডিভিজুয়াল লেয়ারে করার।
ঠিক আছে? or backspace control D। আমরা নতুন আরেকটা লেয়ার নেব, এবং এখানে কি করব, একটা স্পিকারের একটা অপশন অ্যাড করব। এখানে আমরা ক্যামেরার একটা ছোট একটা আইকন হিসেবে একটা এখান থেকে ইলিপস টুলটা নিলাম, শিফট ধরে এতটুকু রাখতে পারি সিলেকশন, এবং অল্ট ব্যাকস্পেস কন্ট্রোল ডি। এতটুকু বিষয় কি সবাই বুঝতে পেরেছি? আমরা এতটুকু বিষয়টা বুঝতে পারছি। একটা কথা ছিল, আপনি যে মোবাইলের আইকনটা ক্রিয়েট করলেন, সেটাকে যদি আমরা কাট করতে চাই তাহলে আমরা কি করব? এই কর্নার থেকে কার্ভ, হ্যাঁ, কর্নারটাকে যদি কাট করতে না, চাই, আমরা যখন এখান থেকে শেপ টুল নিয়ে কাজ করব তখন এগুলো দেখবো, এখন কোনো দরকার নাই, ঠিক আছে? এখন জাস্ট আমাদের দরকার ততটুকু হলে হচ্ছে, বাকিটুকু আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা কিভাবে কার্ভ করতে হয় কর্নার গুলো, সেই বিষয়গুলো দেখবো, সমস্যা নেই। যদি কার্ভ করতে দেখেন, আমাদের এই যে কার্ভের অটোমেটিক অপশন কিন্তু দিয়ে দিয়েছে এখানে, দেখছেন যখন আমরা ই টুল নিয়ে কাজ করব, এই রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে কাজ করব, শেপ টুল নিয়ে কাজ করব, আমরা তো শেপ টুলের এখন কাজ করতেছি না, আমরা জাস্ট আইকন গুলো কিভাবে ক্রিয়েট করা যেতে পারে বা যে কোনো সহজ কাজগুলো কিভাবে ক্রিয়েট করা যেতে পারে সেই বিষয়গুলো দেখতেছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কারণ ক্লাসে সবসময় চিন্তা ভাবনা করতে হবে, সবাই সবকিছু জানবে তা না, একদম নিউ যারা আছে তাদেরকে নিয়েও শুরু করতে হবে, তাই না? আমরা অল্টে ক্লিক করে এতটুকু কেটে দিলাম, অল্টে ক্লিক করে এতটুকু অংশ রাখলাম, এটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, অল্ট ব্যাকস্পেস কন্ট্রোল ডি। এই দুটো একই লেয়ারে করেছি, দেখছেন? নতুন আরেকটা লেয়ার নিই, অল্ট ব্যাকস্পেস কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করব। এখানে রাখলাম। আরো কি করতে পারি, আমরা একটা নোটবুক তৈরি করতে পারি, নোটবুকের একটা কালার এটা দিতে পারি, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি, এখান থেকে আর একটা শেপ নিতে পারি। অবশ্যই প্রত্যেকটা নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করবেন। এরকম ছোট ছোট আইকন কি তৈরি করতে পারবো না আমরা? নতুন নতুন লেয়ার নিব, এটাকে আরেকটু হাইলাইট কালার নিই, অল্ট ব্যাকস্পেস কন্ট্রোল ডি, এখান থেকে এইভাবে একটা শেপ নিই, শেপটা নতুন একটা লেয়ারে নেব, ব্ল্যাক কালারটা ইউজ করব, অল্ট ব্যাকস্পেস কন্ট্রোল ডি। এখন আমরা মুভ টুলের সাহায্যে এটা কপি করতে পারবো না? অল্ট এবং শিফট একসাথে ক্লিক করে আমরা কপি করতেছি এবং সমান্তরালভাবে, এবং আমাদের দেখেন সব গাইড করতেছে কতটুকু দূর গেলে আমাদের সব থেকে সমান্তরালভাবে যাবে, তাই না? 5.53 দূরে। ওকে, হ্যাঁ, অল শিফট চেপে ধরে রাখতে হবে, কাজ করতেছে না সব। ফ্রি ভার্সন চালাতে গেলে এরকম সমস্যা করবেই। এবং এখানে একটা ছোট করে দিয়ে দিলাম, অল্ট ব্যাকস্পেস, নতুন একটা লেয়ার নিই। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, এরকম হিউজ হাজার হাজার যেগুলো রেক্ট্যাঙ্গুলার ইলিপস টুল ইউজ করে যে আইকনগুলো তৈরি করা যেতে পারে, সেই আইকনগুলো কিন্তু আমরা অনায়াসেই তৈরি করতে পারি। যেমন আমরা ইলিপস টুল নিয়ে আমরা একটা চার্ট বানাতে পারি, সেটা কি জানি? অল্টে ক্লিক করে এতটুকু যদি কেটে দিই আমরা, এখন বলেন কি ঝামেলা। আচ্ছা, এখান থেকে করি, কাজ করতেছে না সফটওয়্যার। আচ্ছা, এতটুকু কেটে দিলাম। এখন যদি আমরা এখানে কোনো কালার অ্যাড করি, তাদের আইকন তৈরি করে ফেললাম না? বলেন, কালার হচ্ছে না, বলেন কি একটা
আচ্ছা রঙিন এই যে ভাই আজকে আপনার জন্মদিন তাহলে আমরা রঙিন চাঁদ। আসলে লেয়ার সিলেক্ট করা এই জন্য কালার মোটামুটি হচ্ছে না। হ্যাঁ ভাই খেয়াল করি নাই। এভাবে কিন্তু আমরা চাঁদও করতে পারি, ঠিক আছে? তো এরকম ছোট ছোট বিভিন্ন রঙিন চাঁদ। স্যার আসসালামু আলাইকুম। স্যার অনেক ক্লাস নিয়েছেন, 6টা বেজে গেছে। স্যার আজকে আপনি ছুটি যান। ভাই আমার তো একটু বাকি আছে, একটু শেষ না করে আর কেমনে ছাড়ি। আচ্ছা আপনি আরো একটা আজকে রোল নাম্বারটা দিবেন না? জি ভাই, হ্যাঁ রোল নাম্বার দিব। আজকে হ্যাঁ রোল নাম্বার দিব। আচ্ছা আপনি প্রেজেন্ট দিয়েছেন আর্থিক ভাইয়া? না সময় পাইনি ভাই। আচ্ছা প্রেজেন্ট আগে হচ্ছে 4টা 15 22 এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে বাকি যারা আছেন তাদেরকে আমরা কল করে নোট দিতে পারবো। আচ্ছা ভাই। সেক্ষেত্রে আপনাকে ল্যান্ডলাইন দোকান সবটা দিয়ে মাই ডিয়ার ট্রেনার জিতু রহমান ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আপনারা কি জানেন যে আপনি আজকে প্রাইডার আছে? সবাই জানেন, আমি জানতাম না। আমরা চাচ্ছিলাম যে ভাইয়াকে একটি সারপ্রাইজ দিব, তো ভাইয়া তো আসলে অনেক দূরে, যাওয়া যাচ্ছে না, ভাইয়া তো এবার পরিচয় করতে পারছি না। আচ্ছা এইরকম দূর থেকে আমরা দোয়া দিতে পারি না, দোয়া দিলাম। জি দোয়া দিলেই হবে ভাই, দোয়াই তো চাই, দোয়া ছাড়া আর কি চাবো? আল্লাহ আপনাকে ভুল করে করুন, সবসময়ের জন্য সুখী রাখতো এবং কি যে আসবে তাকে নিয়ে সুখী থাকে। হ্যালো জি ভাইয়া। আর ভাই সুখে। হ্যাঁ বলেন ভাইয়া, সবাই বলেন। আচ্ছা আপনাদের একটু হোমওয়ার্কের কথা বলি। আপনাদের যে বিষয়গুলো একটু দেখালাম এইগুলো প্র্যাকটিস করবেন, পাশাপাশি নরমাল যেগুলো ইমেজ আছে, ঠিক আছে? যেমন হচ্ছে পতাকা, ফ্ল্যাগ আকারে ফ্ল্যাগ হতে পারে, তাই না? বাংলাদেশের পতাকা, ইন্ডিয়ার পতাকা, নরমাল চাঁদটা দেখানোর দরকার নাই, চাঁদ সূর্য যা আছে অন্য কিছু বাদ দেন। নরমাল এমনি যে শেপগুলো, হরিজন্টাল ভার্টিক্যাল যে শেপগুলো, এই ধরনের শেপ আপনারা তৈরি করবেন, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? পারবেন না? যেভাবে শেপ তৈরি করতে রেক্ট্যাঙ্গুলার নিয়ে একটা কি হয়েছে ভাই? আমরা শিফট ক্লিক করে একটা রাউন্ড শেপ নিব, এটা নতুন একটা লেয়ার নেব, কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এবার এটা মুভ টুল দিয়ে একটু উপরের দিকে উঠাই দিই। এখন দেখেন এই মুভ টুল দিয়ে উপরের দিকে ওঠানোর সময় আপনাকে গাইড করবে যে মিডিল কোনটা, দেখছেন? তো এইভাবে কিন্তু আপনি চাইলে এরকম বিভিন্ন ধরনের পতাকা তৈরি করতে পারবেন। এগুলো পতাকা বানাবেন, যে কাজগুলো দেখালাম, বিভিন্ন ছোট ছোট আইকন কিভাবে তৈরি করতে হয়, এই আইকন গুলো তৈরি করবেন। বুঝতে পেরেছেন? একটা জিনিস জি ইকুয়ালি যে কপি করলেন ওই লেয়ার গুলো, মানে ছোট ছোট ভিতরে লেয়ার গুলো, ওইটা যদি আরেকটা ব্যাপার দেখেন, লেয়ার গুলো কপি করলাম বলতে ওই যে ছোট ছোট, এইটা তো হ্যাঁ ওইটা তো ভাইয়া বললাম যে কপি কিভাবে করতে হয়, আপনাদের ভুলে গেছেন? এটা হচ্ছে আচ্ছা এই যে কপিতে করতে হয় না, এটা কপি করতে হলে আপনাকে এটা সিলেক্ট করলাম, এটা ছোট এটা সিলেক্ট করলাম, আমরা কি বললাম মুভ টুলের সাহায্যে কপি করা যায় না, আমরা অল্টে ক্লিক করে ড্র্যাগ করে এটা নিচের দিকে নিয়ে আসলাম আর শিফট ধরলাম, কারণ সমান্তরাল যেন হয়। এই যে কপি হয়ে গেল। জাস্ট অল্টে ক্লিক করবেন, যে লেয়ার এই ডাব্লিউতে আমি যে কাজগুলো মোটামুটি দেখালাম, বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট আইকন খুঁজে বের করবেন, রিসার্চ করে খুঁজে বের করবেন এই রকম ছোট ছোট কি ধরনের আইকন হতে পারে যেগুলো রেক্ট্যাঙ্গুলার অথবা ইলিপস টুল দিয়ে কমপ্লিট করা সম্ভব। এই ধরনের আইকন খুঁজে বের করবেন, 8-10টা এরকম আইকন তৈরি করবেন এবং পাশাপাশি এরকম ফ্ল্যাগ, নরমাল যে হরিজন্টাল ভার্টিক্যাল যে ফ্ল্যাগ গুলো আছে এই জাতীয় ফ্ল্যাগ গুলো তৈরি করবেন, ঠিক আছে? হ্যাঁ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার করবেন, আলাদা আলাদা পেজে প্রয়োজনে বা একটা পেজে সবগুলো কাজ করবেন, কাজগুলো তারপরে আমাকে দেখাবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। এখন এইগুলো করবেন কিভাবে জানেন নাকি? এগুলো ডাউনলোড করবেন, সরি এগুলো সেভ করবেন কিভাবে সেটা কি জানেন?
এই যে কাজগুলো আপনি এটা সেভ করতে হবে। এই যে আপনি যে এইগুলো কাজ করলেন, এখন কাজগুলো সেভ করবেন কিভাবে? এই সেভ করার জন্য আপনাকে ফাইল থেকে সেভ অ্যাজ, ঠিক আছে, সেভ মাই কম্পিউটার, এখান থেকে পিএইচডিটা সেভ করে রাখবেন। তাহলে আপনার এই লেয়ার সবসময় আপনার কাছে থাকবে, আপনি যে কোনো সময় চাইলে এটাকে এডিট করতে পারবেন। সেভে ক্লিক করবেন এবং ওকে করলে আপনার পিএইচডিটা সেভ হয়ে যাবে। পাশাপাশি কন্ট্রোল শিফট এস হচ্ছে শর্টকাট, এখান থেকে সেভ মাই কম্পিউটার, এখান থেকে আপনি জেপিজি তে মোডে যাবেন, জেপিজি মোডে যে সেভ করে এখান থেকে ওকে করলে এটা সেভ হবে, দেন ওইটা আমাদের আপলোড করে দেখাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে ভাইয়া। সেভটা হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ মাই কম্পিউটার। আপনি এখন যে ফরম্যাটে সেভ করতে চান, পিএসডি তো অবশ্যই সেভ করে রাখবেন আপনার সুবিধার জন্য, যে কোনো সময় চেঞ্জের জন্য। আর যদি অন্য কোনো দরকার হয়, জেপিজি, পিএনজি সব অপশনগুলো এখানে আছে। জেপিজি তে ক্লিক করলেন, সেভে ক্লিক করলেন, ওকে তে ক্লিক করলে সেভ হয়ে গেল, সেভ হয়ে গেল। ওদের যে স্ক্রিনটা আলাদা করলেন, ওটার জন্য কি আলাদাভাবে রেক্টেঙ্গেল নিয়ে ওই স্ক্রিনটা দিয়ে? হ্যাঁ, এই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে, প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে ছোট ছোট অংশগুলোও কিন্তু আলাদা আলাদা লেয়ার, প্রত্যেকটা আলাদা লেয়ার। এই জন্য আমি মুভ করাতে পারছি এক একটা নিজের মতো করে। আপনারা ভিডিওটা একটু দেখবেন, সবাই বুঝতে, আশা করি বুঝতে পারবেন বিষয়গুলো। ভাইয়া একটা বিষয় জানার ছিল ভাইয়া। সেটা বলেন, কি বিষয়? ভাইয়া ভাইয়া আমি যে হলো ডাউনলোড করতে পারছি না, এটার জন্য কি আমি মানে আমার পিসিটা কি 10 উইন্ডোজ 10 করব না র্যাম চেঞ্জ করব, কোনটা করব? যদি 21 তো ইউজ করতে হলে মিনিমাম আপনার উইন্ডোজ 10 থাকাই লাগবে। আর যদি র্যাম আপনার 8 জিবি র্যাম থাকে, কোর i3 থার্ড জেনারেশনের ল্যাপটপ হয়, আপনি ইউজ করতে পারবেন। আর যদি ভালো না না কোর i3 ডাউনলোড হবে, আপনি ইনস্টল করতে পারবেন না আপডেট ভার্সন। উইন্ডোজ 10 ছাড়া ইনস্টল করতে পারবেন না আপডেট ভার্সন।